আচ্ছা, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়াশোনা করতেছি, সিএসসি ডিপার্টমেন্ট। আর সহজ কোডিং এ সাপোর্ট মেন্টর হিসেবে আছি। আচ্ছা, 90% কিছু বলবেন? ভাইয়া আপনার ভয়েসটা ভালোভাবে বোঝা যায় না। এখন ঠিক আছে কি এখন? এখন ঠিক আছে? আগের চেয়ে একটু জোরে শুনি। আচ্ছা ভাই বলেন, দেখি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো। আচ্ছা, আমরা আজকে মোটামুটি 7টা প্রবলেম দেখানোর চেষ্টা করবো, যতগুলো পারি দেখানোর চেষ্টা করবো। 7টা প্রবলেম প্রিপারেশন নিয়ে আসছে। আমরা 8টা সলভ করছিলাম, বাট এতগুলো দেখানো মনে হয় দরকার নেই। আমরা হচ্ছে সবচেয়ে বেশি সলভ থেকে শুরু করে সবচেয়ে কম সলভের দিকে আস্তে আস্তে যাবো। তো কন্টেস্টে সবচেয়ে বেশি সলভ হয়েছে আমাদের যে নম্বর প্রবলেমটা। আমরা যে নম্বর থেকে শুরু করবো। আচ্ছা, কন্টেস্টের লিঙ্কটা চ্যাটে দিয়ে দিছি। এটা কোড প্রসেসে প্র্যাকটিস কন্টেস্ট হিসেবে আছে, আপনারা ভার্চুয়ালি পার্টিসিপেট করতে পারবেন। আচ্ছা, যে প্রবলেমটা আমাদের কি বলছে দেখি। ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ এন পজিটিভ ইন্টিজার্স, অর্থাৎ এন সাইজের আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে যেখানে প্রত্যেকটা এলিমেন্ট পজিটিভ ইন্টিজার থাকবে। ইউ মে পারফর্ম দি ফলোইং অপারেশন এনি নাম্বার অফ টাইমস। নিচের অপারেশনটা আমরা যতবার খুশি করতে পারবো। অপারেশনটা কি বলছে? চুজ অ্যান ইন্ডেক্স আই, এক থেকে লেন্থ পর্যন্ত একটা ইন্ডেক্স সিলেক্ট করতে বলছে, এবং সিলেক্ট করার পর এমন ভাবে সিলেক্ট করতে হবে যেন এ আই লেস দেন ইকুয়াল আই হয়। অর্থাৎ আমরা কোন একটা ইন্ডেক্সের এলিমেন্ট সিলেক্ট করব, এমন একটা এলিমেন্ট সিলেক্ট করব যে এলিমেন্টটা তার ইন্ডেক্সের চেয়ে ছোট বা সমান। আমরা টেস্ট কেস গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ডিনোটস, আচ্ছা, এখানে এই জিনিসটা বুঝেছে যে লেন্থ এন্ড ডিলিট দা এলিমেন্ট এ আই। সো আমরা যে এলিমেন্টটা সিলেক্ট করছি, যে আইটেম ইন্ডেক্সের যে এলিমেন্টটা সিলেক্ট করলাম, যে এলিমেন্টটা হচ্ছে ভ্যালুটা ইন্ডেক্সের চেয়ে ছোট বা সমান, তো ওই এলিমেন্টটা আমাদের ডিলিট করে দিতে বলতেছে। After the deletion, all elements to the right of positions I shift one position to the left. অর্থাৎ ডিলিট করে ফেলার পর নর্মালি কনকেটিনেট হয়ে যেতেছে আর কি। Determine whether it is possible to delete all elements of the array using these operations. So এই অপারেশন গুলো ব্যবহার করে আমরা সবগুলো এলিমেন্টকে ডিলিট করতে পারবো কিনা এই জিনিসটা জানতে চাইছে। আচ্ছা, তো আমাদের enable 20 পর্যন্ত থাকতে পারে। আমরা টেস্ট কেস দুইটা দেখি। প্রথম টেস্ট কেসটা যদি দেখি, আমাদের বলছে কি যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করে ওই এলিমেন্টটা রিমুভ করে দিতে হবে। তো আমরা এই এলিমেন্টটা যদি দেখি, এটাকে আমরা রিমুভ করতে পারবো কিনা। এটা ইন্ডেক্স নম্বর হচ্ছে 2 এবং ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ এআই ইকুয়াল টু এবং i ইকুয়াল 2, অর্থাৎ এখানে 1 বেস ধরা হয়েছে। তো এখানে আমাদের কোন একটা এলিমেন্ট যেটা সিলেক্ট করে ডিলিট করব, ওটা আমাদের শর্ত ছিল যে এআই লেস দেন ইকুয়াল আই। এখানে যদি দুইটা সমান আছে তার মানে আমরা 2 ডিলিট করতে পারবো। তো 2 ডিলিট করার পর অপারেশনটা কি হবে ফাইনালি, আমরা 2 ডিলিট করে ফেলার পর জাস্ট ওই পিছনের এলিমেন্ট গুলো একবার করে সামনে চলে আসবে। তার মানে এখন এই এলিমেন্টের ইন্ডেক্স হয়ে গেছে 2। এখন আমরা এই এলিমেন্টটাকে ডিলিট করতে পারবো কিনা। এই এলিমেন্টটা যদি ডিলিট করার চেষ্টা করি, তো এটার ক্ষেত্রে আমাদের এআই এর ভ্যালু হচ্ছে 1, আই হচ্ছে 2। তো এই কন্ডিশনটা যদি চেক করি, এখানেও আবার কন্ডিশন মিট করতেছে, তার মানে আমরা এই এলিমেন্টটাও রিমুভ করতে পারবো। এখন যদি আমরা এই এলিমেন্টটা দেখি, এই এলিমেন্টের ভ্যালু 1 এবং ইন্ডেক্স হচ্ছে 1। এখানেও আমাদের কন্ডিশন মিট করতেছে, তার মানে আমরা এই এলিমেন্টটাকেও রিমুভ করতে পারবো। সো ফাইনালি আমরা সবগুলো এলিমেন্ট রিমুভ করতে পারছি, এই কারণে আমাদের প্রথম টেস্ট কেসের ক্ষেত্রে অ্যান্সার আসতেছে ইয়েস।
দ্বিতীয় টেস্ট কেসে যদি দেখি, দ্বিতীয় টেস্ট কেসে আমরা এটাকে ইরেজ করতে পারবো। এটার ইন্ডেক্স 4, ভ্যালু 4, আমরা এটা ইরেজ করতে পারবো। এটার ক্ষেত্রে যদি দেখি, এটার ভ্যালু 2, ইন্ডেক্স 3, তো ভ্যালুটা ইন্ডেক্সের চেয়ে ছোট আছে, এটাও রিমুভ করতে পারবো। এটার ক্ষেত্রেও আমরা রিমুভ করতে পারবো। এখানে ভ্যালু হচ্ছে 1, ইন্ডেক্স 2, তো ইন্ডেক্সের চেয়ে ভ্যালুটা ছোট হয়, এটাও রিমুভ করতে পারবো। কিন্তু এই প্রথম এলিমেন্টের ক্ষেত্রে এটা আমাদের পক্ষে রিমুভ করা পসিবল না, কারণ এখানে ভ্যালু ইন্ডেক্সের চেয়ে বড়। আর আমাদের শর্ত যেটা বলা ছিল, রিমুভ করার জন্য অবশ্যই ভ্যালু ইন্ডেক্সের চেয়ে ছোট বা সমান হতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রবলেম বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, বুঝছি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা এলিমেন্ট গুলা ভাই ইরেজ করবো। আরেকবার একটু শর্টলি বলে দিন। আচ্ছা, আমাদের এখানে মূলত বলা হয়েছে যে আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে, এবং ওই অ্যারের এলিমেন্ট গুলো আমরা সবগুলো এলিমেন্ট রিমুভ করতে পারবো কিনা। যদি সবগুলো এলিমেন্ট রিমুভ করতে পারি তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, আর না পারলে নো প্রিন্ট করতে হবে। এখন আমরা কোনো একটা এলিমেন্ট যে রিমুভ করবো, রিমুভ করার জন্য শর্ত হচ্ছে ওই এলিমেন্টটা অবশ্যই তার ইন্ডেক্সের চেয়ে ছোট বা সমান হতে হবে। তো আমরা সাপোজ এটা এলিমেন্টটা সিলেক্ট করছি, এটা আমরা রিমুভ করার চেষ্টা করতেছি, তো এই এলিমেন্টটা আমরা তখনই রিমুভ করতে পারবো যদি এই এলিমেন্টের ভ্যালু ইন্ডেক্সের চেয়ে ছোট বা সমান হয়। তো এখানে ইন্ডেক্স 5, ভ্যালু 5, তাহলে আমরা এটা রিমুভ করতে পারবো। কিন্তু এখানে যদি ভ্যালুটা হতো 6, তাহলে কিন্তু রিমুভ করতে পারতাম না, কারণ তখন ভ্যালু ইন্ডেক্সের চেয়ে বড় হয়ে যাচ্ছে। সো এই কন্ডিশনটা ফিল আপ করে এরকম সব ক্ষেত্রে আমরা রিমুভ করতে পারবো, এবং রিমুভ করার পর বাকি এলিমেন্ট গুলো আবার কনকেটিনেট হয়ে অ্যারেটা তৈরি করবে। এখন আমরা যে রিমুভ করা অপারেশন গুলো আমরা কোন দিক থেকে শুরু করব? যেমন আমরা এখানে 5 ছিল, আমরা একটু আগে যেগুলো দেখলাম যে আমরা পিছন দিক থেকে একটা করে রিমুভ করে আসতেছিলাম, আমরা যদি সামন দিক থেকে রিমুভ করার চেষ্টা করি, তো আমরা যদি এটাকে রিমুভ করে দিই, নর্মালি কিন্তু এখন আমরা সবগুলো রিমুভ করতে পারবো। যে এটা ইন্ডেক্সের ছোট আছে, এটা রিমুভ করে দিলাম, তারপর এটা তখন এই 4টা থাকবে, এটা আবার ইন্ডেক্সের ছোট বা সমান থাকতেছে, এটা রিমুভ করতে পারবো। সেম ভাবে সবগুলা আমরা পিছন দিক থেকে যদি রিমুভ করা শুরু করি, সবগুলো রিমুভ করতে পারবো। কিন্তু আমরা যদি সামনের দিক থেকে চেষ্টা করি, যে আমরা সাপোজ এটা রিমুভ করে দিলাম, এটা কিন্তু আমরা রিমুভ করতে পারবো। 1 নম্বর ইন্ডেক্স ভ্যালু 1, দুইটা সমান, আমরা এটা রিমুভ করতে পারবো। তো ধরলাম যে এটা রিমুভ করে দিছি, তো রিমুভ করে দিলে এখন যেটা হবে, আমাদের এই ভ্যালুর ইন্ডেক্স কিন্তু এখন 1 হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ভ্যালু ইন্ডেক্স 1 হয়ে গেছে, কিন্তু ভ্যালুটা 2 রয়ে গেছে। তার ফলে কি হবে, আমরা এটা আর রিমুভ করতে পারতেছি না। ঠিক আছে, তো এখানে যেটা হইতেছে যে আমরা যদি বাম দিক থেকে কোনো একটা এলিমেন্ট রিমুভ করি, বাম দিক থেকে কোনো একটা এলিমেন্ট রিমুভ করলে ডান দিকের ভ্যালুগুলোর জন্য ইন্ডেক্স কিন্তু কমে আসতেছে। বাম দিক থেকে একটা এলিমেন্ট যে রিমুভ করব, তো ওই এলিমেন্টের ডানে যে এলিমেন্ট গুলো আছে, ওই এলিমেন্ট গুলো যদি এক ঘর করে সামনে চলে আসতেছে, তার মানে ইন্ডেক্সটা এক করে ছোট হয়ে যাইতেছে, এক কমে যাইতেছে, তাই না? তো এখানে যদি এক কমে যায়, আমাদের কন্ডিশন হচ্ছে এটা, আই এর ভ্যালু যদি আমাদের এক কমে যায়, তাহলে কি এই কন্ডিশনটা আরো বেশি টাইট হয়ে যাচ্ছে না? কন্ডিশনটা মিট করা আরো বেশি কঠিন হয়ে যাইতেছে। সেই কারণে আমরা বাম দিক থেকে রিমুভ করবো না, আমরা বরং ডান দিক থেকে রিমুভ করবো। ডান দিক থেকে রিমুভ করলে কিন্তু আমাদের এই কন্ডিশন কোনো সমস্যা হচ্ছে না, কন্ডিশনে কোনো চেঞ্জ আসতেছে না। আমরা ডান দিক থেকে সাপোজ একটা রিমুভ করলাম, এটা রিমুভ করলাম, রিমুভ করলে কিন্তু বাকি এলিমেন্ট গুলোর ইন্ডেক্সে কোনো চেঞ্জ আসতেছে না, বাকি এলিমেন্ট গুলো সেম ভাবেই আছে। তো এই কারণে আমরা পিছন দিক থেকে রিমুভ করা শুরু করবো, এবং পিছন দিক থেকে একটা একটা করে এলিমেন্ট নিব এবং দেখবো যে এই এলিমেন্ট আসলে রিমুভ করা সম্ভব কিনা। যদি আমরা দেখি যে সবগুলো এলিমেন্টে আসলে রিমুভ করা সম্ভব হইতেছে, তখন আমরা বুঝতে পারবো যে সবগুলো রিমুভ করা যাচ্ছে, সো ইয়েস প্রিন্ট করতে পারবো। আর যদি এমন অ্যাটলিস্ট একটা ইন্ডেক্স থাকে যে ইন্ডেক্সের এলিমেন্ট আমরা রিমুভ করতে পারতেছি না, অর্থাৎ এই কন্ডিশনটা ওই ইন্ডেক্সে মিট করতেছে না, তো তখন আমাদের নো প্রিন্ট করতে হবে। ঠিক আছে, লজিকটা বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, আমরা কোডটা দেখি। তো আমরা প্রথমত এখানে ইনপুটটা নিয়ে নিছি আমাদের n, এবং আমাদের অ্যান্সার যে একটা অ্যারে দেওয়া থাকবে, ইনপুটটা নিয়ে নিছি। ইনপুট নেওয়ার সময় আমরা 1 বেসড ইন্ডেক্স ধরে নিছি, কারণ আমাদের যেহেতু অপারেশনের যে কন্ডিশনটা যেহেতু 1 বেসড ইন্ডেক্সিং ধরে করা হয়েছে, এই কারণে অপারেশনের সুবিধার্থে আমরা 1 ইন্ডেক্স বেস ইনপুট গুলা নিছি। তারপর আমরা এখানে মূলত চেক গুলা করছি যে আমরা nতম ইন্ডেক্স থেকে ডান দিক থেকে বাম দিকে আসতেছি, nতম ইন্ডেক্স থেকে 1 নম্বর ইন্ডেক্স মধ্যে এক এক করে আসতেছি, এবং আসার পথে কোনো একটা ইন্ডেক্স যদি পাই যেখানে আমাদের কন্ডিশন মিট করতেছে না, আমাদের কন্ডিশন মিট করার জন্য আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে bi লেস দেন ইকুয়াল i,
সো যদি লেস দেন ইকুয়াল আই না হয়ে গ্রেটার দেন আই হয়ে যায়, তার মানে আমাদের কন্ডিশন মিট করতেছে না। তো সেক্ষেত্রে আমরা নো প্রিন্ট করে রিটার্ন করে দিব। আর যদি আমাদের লুপ কমপ্লিট হয়ে যায় এবং কোথাও নো প্রিন্ট না হয়, তার মানে সবগুলো ইন্ডেক্স আমাদের কন্ডিশন ফুলফিল করতেছে। তো সেক্ষেত্রে আমরা ফাইনালি ইয়েস প্রিন্ট করে দেব। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে বি। প্রবলেম বি তে আমাদের বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ পজিটিভ ইন্টিজার্স। এখানেও অ্যান্সারে একটা অ্যারের কথা বলা হয়েছে। ইউ ক্যান পারফর্ম দি ফলোইং অপারেশন এনি নাম্বার অফ টাইমস। সো নিচের এই অপারেশনটা আমরা যতবার খুশি করতে পারবো। অপারেশনটা কি বলছে? সিলেক্ট এ সাব অ্যারে এ এল থেকে এ আর, অর্থাৎ নির্দিষ্ট একটা রেঞ্জ নিয়ে আমরা ওই রেঞ্জে যে সাব অ্যারেটা আছে ওই সাব অ্যারেটা সিলেক্ট করতে বলতেছে। লেট কে বি দা নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্টস এবং ওই সাব অ্যারেটা, অর্থাৎ ওই সাব অ্যারের মধ্যে নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্টের পরিমাণ সাপোজ কে, and replace every element of the সাবঅ্যারে by k। তো আমরা যে সাবঅ্যারেটা সিলেক্ট করছি, প্রথমত ওই সাবঅ্যারেতে কতগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট আছে সেটা আমাদের বের করে নিতে হয়েছে, এবং ওই যে ভ্যালুটা কে সংখ্যক ডিস্টিংক্ট এলিমেন্ট আছে ওই কে দ্বারা ওই সাবঅ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্লেস করে দেওয়া হইতেছে। ঠিক আছে, আমাদের ইনিশিয়ালি অ্যান্সারের একটা অ্যারে দেওয়া আছে, সেখান থেকে আমরা একটা সাবঅ্যারে সিলেক্ট করলাম, ওই সাব অ্যারেতে কতগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট আছে সেটা আমরা বের করলাম, সেটা একটা ভেরিয়েবল কে এর মধ্যে রাখলাম যে আমাদের ওই সাব অ্যারেতে কে সংখ্যক ডিস্টিংক্ট এলিমেন্ট আছে। ডিস্টিংক্ট মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, কে সংখ্যক ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে। তারপর কি করতেছি, ওই সাব অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে কে দ্বারা রিপ্লেস করে দিতেছি। অপারেশন হলো এটা। আর আমাদের চাইছে কি, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ অপারেশনস নিডেড টু মেক এভরি এলিমেন্ট অফ দি অ্যারে ইকুয়াল টু 1। আমাদের অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু 1 করতে হবে, এবং এটা করার জন্য আমাদের মিনিমাম কতগুলো অপারেশন লাগবে সেটা জানতে চাইছে। আমাদের এখানে এলিমেন্ট 10⁵ সংখ্যক থাকবে এবং প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু 10⁹ পর্যন্ত হতে পারে। তো আমাদের মিনিমাম নাম্বার অফ অপারেশন চাইছে। তো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে আমরা এই সাবঅ্যারেটা সিলেক্ট করতে পারি। এই সাবঅ্যারেটা যদি সিলেক্ট করি, আমাদের এখানে এলিমেন্ট ডিস্টিংক্ট এলিমেন্ট কতগুলো আছে, 1 2 3, তিনটা এলিমেন্ট আছে। তো তিনটা যেহেতু আছে, তাহলে আমরা যদি এগুলো রিপ্লেস করে দিই, এখানে 1 1 রাখলাম, তিনটা আছে, তাহলে এই প্রত্যেকটা এলিমেন্ট 3 দ্বারা রিপ্লেস হয়ে গেল, 3 দ্বারা রিপ্লেস হয়ে গেল। এখন আমাদের এইগুলো কিন্তু এখনো 1 হয়নি, তাহলে এই সাবঅ্যারেটা আরেকবার সিলেক্ট করতে পারি, কারণ এখন কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা 1। তো এখানে যদি আমরা আরেকটা অপারেশন করি, তাহলে কিন্তু এগুলো আবার 1 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তো এই সাবঅ্যারেটাই আমরা আরেকবার সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা দেখতেছি ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা একটা, এবং আমরা 1 দ্বারা যদি সবগুলো রিপ্লেস করি, তাহলে আমাদের ফাইনালি এরটা হবে, অর্থাৎ সবগুলো এলিমেন্ট কিন্তু 1 হয়ে গেছে। তাহলে এখানে আমাদের অপারেশন কয়টা লাগছে, দুইটা অপারেশনে আমাদের এটা হয়ে গেছে, যেটার জন্য আমাদের অপারেশন হচ্ছে দুইটা। আর দ্বিতীয়টা যদি দেখি, এখানে অলরেডি আমাদের একটা এলিমেন্ট আছে এবং ওই এলিমেন্টটা অলরেডি 1, তো এখানে আমাদের কোনো অপারেশনের দরকার নেই, তার জন্য এটার অ্যান্সার আসবে 0। আচ্ছা, তো এখন আমাদের অ্যারে যে কোনো ভাবেই থাকুক, আমরা ওই অ্যারেটা অবশ্যই সর্বোচ্চ দুইটা অপারেশনের মাধ্যমে সবগুলো ভ্যালুকে 1 করে ফেলতে পারবো। কিভাবে? যে আমাদের অ্যারে যেটাই থাক, আমাদের অনেকগুলো সবগুলোই ভিন্ন, এরকম অনেকগুলো নাম্বার আছে। তো এখানে দেখলাম যে কয়টা ভিন্ন ভিন্ন আছে, 3টা 4টা 5টা 6টা 7টা ভিন্ন ভিন্ন নাম্বার আছে। তো আমরা কি করবো, সম্পূর্ণ অ্যারেটাই সিলেক্ট করে ফেলবো। সম্পূর্ণ অ্যারে যদি সিলেক্ট করে ফেলি, তাহলে আমাদের এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট কটা, 7টা। এখন প্রত্যেকটা এলিমেন্টকে 7 দ্বারা রিপ্লেস করে দিব, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 7 দ্বারা রিপ্লেস করে দিব। এখন যদি আমরা আবার সম্পূর্ণ অ্যারেটা সিলেক্ট করি, এখন কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা কি, একটা। এখন যদি আমরা সেকেন্ড অপারেশনটা করি, তাহলে সবগুলো এলিমেন্ট এখন 1 হয়ে যাইতেছে। তার মানে আমাদের অপারেশনের সংখ্যা কখনোই 2 এর বেশি লাগবে না। তাহলে অপারেশনের সংখ্যা কি হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। 0 হবে কখন, যখন আমাদের সবগুলো এলিমেন্ট অলরেডি 1 আছে, তখন 0। আর 1 হবে কখন, 1 হবে দেখা গেল যে আমাদের কিছু সংখ্যক 1 আছে,
বা 1 থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের কয়েকটা কেসে ধরলাম যে কিছু সংখ্যক 1 আছে, আমাদের দুইটা কেসই দেখে যে কিছু সংখ্যক 1 আছে, তারপর কিছু সংখ্যক ভিন্ন এলিমেন্ট আছে, তারপর আবার 1 থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই কেসটার ক্ষেত্রে আমরা 1 ব্যতীত যে ব্লকটা আছে, এই ব্লকের মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্টের সংখ্যা একটা। তার মানে আমরা এই সাব অ্যারেটা সিলেক্ট করে আমরা যদি একটা অপারেশন করি, তাহলে এই ভ্যালুগুলো সবগুলো 1 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তার মানে এই কেসে আমাদের জাস্ট একটা অপারেশনে হয়ে যেতেছে। তো এটা যে যদি আমাদের 1 যদি নাও থাকতো, দেখা গেলো যে সবগুলোই কোনো একটা এলিমেন্ট, যেটা, তাহলে এটার ক্ষেত্রেও সেম ভাবে আমরা সম্পূর্ণ অ্যারেটাকে সিলেক্ট করে জাস্ট একটা অপারেশনে আমরা সবগুলো ভ্যালু 1 করে ফেলতে পারতেছি। আর আমাদের 2 লাগতেছে কখন, যখন 1 ব্যতীত যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর ব্লকের সংখ্যা যদি বেশি হয়, দুইটা বা তার বেশি হয়। দেখা গেল যে আমাদের এখানে কিছু 1 আছে, তারপর 2 আছে, 3 আছে, তারপর আবার হয়তো 1 আছে, 4 আছে। তো এরকম যদি থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাটলিস্ট দুইটা অপারেশন লাগবেই। আমাদের এইটুকু করতেও দুইটা লাগবে, এইটুকু করতেও দুইটা লাগবে। এই সম্পূর্ণটাই নিতে পারি, সম্পূর্ণটা নিয়ে আমরা দুইটা অপারেশন করতে পারি। তো আমাদের যদি পিছনে যদি 4 যদি না থাকতো, তাহলে আমরা এইটুকু নিতে পারতাম, এই সাবের এটুকু নিয়ে আমরা দুইটা অপারেশন করে ফেলতে পারতাম। ঠিক আছে, তাহলে আমাদের মূলত 1 ব্যতীত নাম্বার অফ ব্লক কতগুলো ওইটা আমাদের দেখতে হবে। এবং সবগুলো যদি আরেকটা কেস হতে পারে যে সবগুলো সেম এটার মতোই, যে 1 ব্যতীত বাকি নাম্বারগুলো সবগুলোই সেম, কিন্তু মাঝখানে আবার 1 চলে আসছে। যেমন আমরা আরেকটা কেস দেখি যে আমাদের এখানে 1 আছে, তারপর 3 আছে, তারপর আবার 1 আছে, আবার 3 আছে। এরকম যদি থাকে, তো এটার ক্ষেত্রে শুধু 1 ব্যতীত 3 একটা এলিমেন্ট ছিল, এটাতে আমরা দেখছি যে একটা অপারেশনে হয়ে যেতেছে। এটা এখানেও 1 ব্যতীত নাম্বার আছে 3, কিন্তু এখানে সমস্যা হচ্ছে মাঝখানে আবার 1 চলে আসছে। তো এই কারণে এখানে আসলে একটা অপারেশন হবে না। আমরা যদি পুরো ব্লকটাকে সিলেক্ট করি, তাহলে এখানে যদি ডিস্টিংক্ট এলিমেন্ট দুইটা হয়ে যেতেছে, তো এই কারণে আমাদের এখানে দুইটা অপারেশন লাগবে। তো আমাদের তাহলে অবজারভেশনটা কি হইতেছে, 0 আসতেছে কখন, যখন অল এলিমেন্টস আর ইকুয়াল টু 1, অল এলিমেন্ট যখন 1 হবে। 2 হবে কখন, যখন 1 ব্যতীত এলিমেন্টের যদি আমরা ব্লক চিন্তা করি যে কতগুলো ব্লক আছে, যে নন 1 ব্যতীত এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে, তারপর এখানে একটা ব্লক আছে, এখানে একটা ব্লক আছে। 1 ব্যতীত ভিন্ন ভিন্ন নাম্বার একটা একটা ব্লক, এখানে 2 এর একটা ব্লক, 3 এর একটা ব্লক, এখানে 3 এর একটা ব্লক, এখানে 3 এর একটা ব্লক, এখানে টোটাল ব্লক আছে একটা। সো নন 1 যদি দেখি, নন 1 ব্লকের কাউন্ট যদি গ্রেটার দেন অর ইকুয়াল 2 হয়, তাহলে আমরা দুইটা অপারেশনে করতে পারবো। আর 1 হবে কখন, যদি নন 1 ব্লকের সংখ্যা এক্স্যাক্টলি একটা হয়, তখন আমরা একটা অপারেশন করতে পারবো। যেমন আমরা এখানে দেখছি যে একটা ব্লক আছে শুধু, যেটার সবগুলো এলিমেন্ট 1 ব্যতীত অন্য কোনো ভ্যালু, এখানেও একটা ব্লক। আর এই জায়গাতে কিন্তু দুইটা ব্লক। আমরা কিন্তু জাস্ট নন 1 বলতে 1 ব্যতীত এটাই বোঝাইতেছি না, যার ভিন্ন ভিন্ন হইতেছে, মানে ডিস্টিংক্ট। এখানে 2 এর জন্য একটা ব্লক ধরা হইতেছে, 3 এর জন্য আরেকটা ব্লক ধরা হইতেছে। আমরা এইভাবে প্রথমে কি করতে পারি, সম্পূর্ণ এটার মধ্যে এরকম ব্লক আসলে কতগুলো আছে, যেগুলো 1 ব্যতীত ডিস্টিংক্ট ব্লক কতগুলো আছে, এটা আমরা কাউন্ট করে নিতে পারি। কাউন্ট করে নেওয়ার পর ওই ব্লকের সংখ্যা যদি 0 হয়, তার মানে আমাদের সবগুলো এলিমেন্ট 1 আছে। 1 ব্যতীত কোনো এলিমেন্ট না থাকার কারণে কাউন্ট হচ্ছে 0। যদি 1 হয় তাহলে 1, আর যদি 2 বা 2 এর চেয়ে বেশি হয়, তার মানে আমাদের সেক্ষেত্রে অপারেশন দুইটা লাগবে। প্রথমত আমরা এখানে ইনপুটটা নিয়ে নিছি। এখন আমরা 1 ব্যতীত কতগুলো ব্লক আছে ভিন্ন ভিন্ন, ওই ব্লকটা আমরা কাউন্ট করব। তার জন্য আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে যাইতেছি এবং প্রথমে চেক করে নিতেছি ওই এলিমেন্টের জন্য 1 না হয়, 1 হতে পারবে না ওই এলিমেন্টটা। তারপর চেক করতেছি যে এখানে নতুন কোনো ব্লক শুরু হলো কিনা, অর্থাৎ bi নট ইকুয়াল bi মাইনাস 1 কিনা। bi তো 1 না, এটা আমরা আগে চেক করে নিছি। এবং যদি দেখছি বর্তমানে এলিমেন্টটা আগের এলিমেন্টের সমান না, তার মানে এখানে নতুন একটা ব্লক শুরু হয়েছে। আর যদি বর্তমান এলিমেন্টটা যদি 0তম ইন্ডেক্সে থাকে, তাহলে এটা নতুন একটা ব্লক হতে পারে। তো এই দুইটা কেসে অর দিয়ে আমরা কানেক্ট করছি। তো এরকম ভাবে কতগুলো ব্লক আছে এটা আমরা এখানে কাউন্ট করে নিছি।
কাউন্ট করার পর এখন আমরা যদি দেখি ব্লকের সংখ্যা 0, তার মানে সবগুলো এলিমেন্ট 1 আছে। যদি 1 ব্যতীত অন্য কোনো এলিমেন্ট থাকতো অবশ্যই এখানে ব্লকের কাউন্ট বাড়তো। তো সবগুলো যেহেতু 1 আছে তাহলে আমাদের অপারেশন সংখ্যা 0। আর যদি ব্লকের সংখ্যা 1 হয়, জাস্ট একটা ব্লক থাকে যেখানে 1 ব্যতীত অন্য নাম্বার, তাহলে আমরা 1 প্রিন্ট করবো, আর অন্যথায় 2 প্রিন্ট করবো। ঠিক আছে, কারো কোথাও যদি কনফিউশন থাকে অবশ্যই বলবেন। আচ্ছা, নেক্সট আমরা 3 নম্বর প্রবলেমটা দেখবো। আচ্ছা, এতে আমাদের বলছে যে ইউ আর গিভেন n ডিস্টিংক্ট পয়েন্টস অন এ প্লেন, দ্য কোঅর্ডিনেটস অফ i তম পয়েন্ট ইজ xi yi। সো আমাদের একটা কোঅর্ডিনেটের উপর n সহ ভিন্ন ভিন্ন পয়েন্ট দেওয়া থাকবে। ইউর টাস্ক ইজ টু ক্যালকুলেট দি নাম্বার অফ পেয়ার্স অফ ইন্ডিসেস i j। আমাদের যে পয়েন্টগুলো দেওয়া থাকবে ওই পয়েন্টগুলোর মধ্যে নাম্বার অফ পেয়ার সিলেক্ট করতে হবে, ক্যালকুলেট করতে হবে, যেন i লেস দেন j, মানে আমাদের অবশ্যই পেয়ার দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্ট হতে হবে। And the line segment connecting points xi yi and xj yj intersects the line segment connecting point yi xi and yj xj। আমরা এটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে ক্লিয়ার হবে। কানেক্টিভ পয়েন্ট হচ্ছে কি, এই এই দুইটা পয়েন্ট দিয়ে একটা লাইন এবং এই দুইটা পয়েন্ট দিয়ে আরেকটা লাইন, এই দুইটা লাইন আমাদের ইন্টারসেক্ট করবে, এটা বলতেছে। এটা একটা লাইন, এখানে দুইটা লাইন দেওয়া আছে। এখানে xi yi মানে প্রথম পয়েন্টটা এখানে দেওয়া হয়েছে, xj yj দ্বিতীয় পয়েন্টটা এখানে নেওয়া হয়েছে। এখানে yi xi প্রথম পয়েন্টটাই নেওয়া হয়েছে, বাট x এর ভ্যালুটা y এর জায়গায় আসছে, y এর ভ্যালুটা x এর জায়গায় গেছে। এখানেও সেম, এখানে হচ্ছে দ্বিতীয় পয়েন্টটা নেওয়া হয়েছে, বাট x এর পয়েন্ট x এর ভ্যালুটা y এর জায়গায় আসছে এবং y এর ভ্যালুটা x এর জায়গায় আসছে। আমরা কোঅর্ডিনেট কয়েকটা পয়েন্ট দিয়ে দেখি। আমাদের পয়েন্ট গুলো হচ্ছে কি 1 3 3 1। আমরা এখানে কি কি পেয়ার হইতে পারে, 1 নম্বর এবং 2 নম্বর একটা পেয়ার হইতে পারে, নম্বরের সাথে 3 নম্বর পয়েন্টের একটা পেয়ার হইতে পারে এবং 2 নম্বরের সাথে 3 নম্বর পয়েন্টের একটা পেয়ার হইতে পারে। 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট দুইটা যদি আমরা দেখি, 1 নম্বর পয়েন্টটা হচ্ছে কি 1 3, x বরাবর 1 y বরাবর 3। 1 নম্বর পয়েন্টটা এখানে আছে, আর 2 নম্বর পয়েন্টটা x বরাবর 3 y বরাবর 1, 2 নম্বর পয়েন্টটা এখানে আছে। এই দুইটা যদি আমরা সরাসরি কানেক্ট করি, প্রথম লাইনটা কি ছিল, প্রথম লাইনটা কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, ডিরেক্ট প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্টকে কানেক্ট করা হয়েছে। এই দুইটা যদি আমরা কানেক্ট করি, এই লাইনটা হচ্ছে এটা, তারপরের লাইনটা হচ্ছে কি প্রথম পয়েন্টটা উল্টা হবে, অর্থাৎ y এর ভ্যালুটা আগে তারপর x এর ভ্যালুটা। তার মানে প্রথম পয়েন্টের জন্য যদি দ্বিতীয় লাইনের পয়েন্টটা যদি বসাই তাহলে 1 3 হয়ে যাবে কি 3 1। তার মানে এই পয়েন্টটা হয়ে যাবে 3 1, x বরাবর 3 y বরাবর 1 এখানে বসবে। আর দ্বিতীয় পয়েন্টটা উল্টা করে যদি বসাই, x বরাবর 1 y বরাবর 3, তো এখানে যেটা হইতেছে যে একটা লাইনের উপর আরেকটা সরাসরি বসে যাইতেছে, একটা লাইনের উপর আরেকটা সরাসরি বসে যাইতেছে। তার মানে আমাদের এই পেয়ারটা আসলে ইন্টারসেক্ট করতেছে, কারণ ইন্টারসেক্ট করার জন্য আমাদের শর্ত হচ্ছে অ্যাটলিস্ট একটা পয়েন্ট ওভারল্যাপ করতে হবে। সেখানে যেহেতু সবগুলো পয়েন্টে ওভারল্যাপ করতেছে তার মানে এটা ইন্টারসেক্ট করতেছে। এখন যদি 1 নম্বর এবং 3 নম্বর পেয়ারটা দেখি, 1 নম্বর এবং 3 নম্বর, তো 1 নম্বরের হচ্ছে 1 3, 3 নম্বর হচ্ছে 5 4, 3 নম্বর হচ্ছে 5 5 4।
তাহলে এই জায়গাতে তাহলে লাইনটা হবে এরকম। এখন আমরা যদি বিপরীত যে লাইনটা হবে অর্থাৎ 3 1 থেকে 4 5, 3 1 4 5, 3 1 এখানে আর 4 5, 4 5 হচ্ছে এখানে, 4 5 এখানে। তাহলে দ্বিতীয় লাইনটা হইতেছে এখানে, সেইটা কি ইন্টারসেক্ট করতেছে, এটাও কিন্তু এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাই না? তার মানে আমাদের দ্বিতীয় পেয়ারটাও কিন্তু ইন্টারসেক্ট করলো। এখন যদি 3 নম্বর পেয়ারটা দেখি, 3 নম্বর পেয়ার আমাদের বলছে কি দুই এই 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট মিলে 3 নম্বর পয়েন্টে কি আছে 3 1 এবং 5 4, 5 4। তাহলে একটা লাইন হইতেছে থ্রি ওয়ান থেকে 5 4, আরেকটা হবে উল্টা ভাবে মানে 1 3 থেকে 4 5, 1 3 থেকে 4 5, 4 5 কোথায় এখানে, 1 3 থেকে 4 5, সরি 4 5 হচ্ছে এখানে, না 4 5 এখানে 1 3 থেকে 4 5, আরেকটা ছিল 3 1 থেকে 5 4, 5 4। তো এই দুইটা কিন্তু ইন্টারসেক্ট করে নাই, একটা হচ্ছে কি 1 3 থেকে 4 5 এটা, আর একটা 3 1 থেকে 5 4, এই দুইটা কিন্তু ইন্টারসেক্ট করে নাই, তার মানে এটার জন্য এই পেয়ারটা হবে কি নো। তো আমাদের তাহলে দুইটা পেয়ার পাওয়া গেছে যেখানে আমাদের ইন্টারসেক্ট করতেছে। আচ্ছা, তো এটা গেল প্রবলেমটা। এখন আমরা যদি লজিক নিয়ে চিন্তা করি যে আমাদের আসলে ইন্টারসেক্ট করতেছে কখন, আমাদের পয়েন্ট দুইটা সম্পূর্ণ উল্টে যাইতেছে, এক্স এর জায়গায় ওয়াই চলে আসতেছে, ওয়াই এর জায়গায় এক্স চলে আসতেছে। অর্থাৎ আমাদের যদি এখানে আরেকবার দেখি লাইনটা, এখানে আমরা যদি দেখি -4 প্লাস 2 একটা আছে এই জায়গা থেকে, এখানে -1 2, আচ্ছা প্রথম দুইটা পয়েন্টই দেখ না, প্রথম এবং 1 নম্বর এবং 3 নম্বর এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা দেখি আরেকবার, যে 1 নম্বর থেকে 3 নম্বর এখানে একটা পয়েন্ট ছিল এবং 5 4 একটা ছিল। ওয়ান থ্রি থেকে 5 4 এখানে একটা লাইন ছিল, এবং আমরা যখন পয়েন্টগুলো যখন দ্বিতীয় লাইনটা যখন কল করবো, দ্বিতীয় লাইনটা যখন ড্র করবো তখন হবে কি 3 1 থেকে 4 5, 3 1 থেকে 4 5। তো এই ইন্টারসেক্ট গুলো আসলে কখন হইতেছে, যখন আমাদের এক্স এবং ওয়াই এর যে পার্থক্যটা, এখানে আমাদের প্রথমটা থেকে এক্স কিন্তু ওয়াই এর চেয়ে ছোট, এক্স ওয়াই এর চেয়ে আমাদের প্রথমটাতে এক্স ওয়াই এর চেয়ে ছোট ছিল এবং দ্বিতীয়টাতে এক্স ওয়াই এর চেয়ে বড় ছিল। প্রথম ভ্যালুটাতে, প্রথম পয়েন্টটাতে এক্স ওয়াই এর চেয়ে ছোট ছিল, দ্বিতীয় পয়েন্টটাতে এক্স ওয়াই এর চেয়ে বড়। সো এরকম যখন হবে তখন মূলত আমরা যখন পয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করি দ্বিতীয় লাইনটা তখন ইন্টারসেক্ট করে, ঠিক আছে? অর্থাৎ এক্স যদি ইন্টারসেক্ট কখন করতেছে, গ্রেটার দেন ইকুয়াল ওয়াই হয় একটাতে, আরেকটাতে লেস দেন ইকুয়াল ওয়াই হয়। তো এরকম যদি হয় তাহলে মূলত আমাদের পয়েন্টগুলো ইন্টারসেক্ট করে, ঠিক আছে? তাহলে আমাদের মূলত এরকম পেয়ার গুলো আমাদের খুঁজে বের করতে হবে, যে আমাদের কতগুলো পয়েন্ট আছে যেখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই এবং কতগুলো পয়েন্ট আছে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই। তো যে পয়েন্টগুলো গ্রেটার দেন ইকুয়াল ওয়াই তাদের সাথে আমরা পেয়ার করবো কাদের, যেগুলো এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, তো তাদের সাথে যদি আমরা পেয়ার করি তখন আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। আর ইন্টারসেক্ট করতেছে না কখন, যদি দেখা যায় যে দুইটাই বড় হইতেছে, অর্থাৎ এক্স গ্রেটার দেন ওয়াই, দুইটা লাইনেই এক্স গ্রেটার দেন ওয়াই অথবা দুইটা লাইনেই এক্স লেস দেন ওয়াই, যদি এরকম হয় তখন ইন্টারসেক্ট করবে না। তাহলে এই রকম পেয়ার কতগুলো আছে আমাদের মধ্যে এটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? যে আমাদের
কতগুলো পয়েন্টে এক্স গ্রেটার দেন ইকুয়াল ওয়াই আছে, কতগুলো পয়েন্টে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই আছে, এই জিনিসটা আমাদের প্রথমত কাউন্ট করে নিতে হবে এবং কাউন্ট করে দেখতে হবে যে আমরা এদের মধ্যে কতভাবে পেয়ার করতে পারতেছি। আচ্ছা, তো এটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমত কাউন্ট করে নিলাম আমাদের যে পয়েন্টগুলো দেওয়া থাকবে, ওই পয়েন্টগুলো থেকে আমরা প্রথমে কাউন্ট করে নিলাম প্রত্যেকটা পয়েন্ট অ্যাক্সেস করে করে যে কতগুলো পয়েন্টে এরকম, কতগুলো পয়েন্টে এরকম। তারপর এদের মধ্যে যে আমরা পেয়ার করব, পেয়ারটা কিভাবে করব, তো যতগুলোতে এক্স গ্রেটার দেন আছে এবং যতগুলোতে এক্স লেস দেন আছে এদের মধ্যে কিন্তু আমরা মাল্টিপ্লাই করে অল পসিবল পেয়ার গুলো আমরা নিতে পারবো। যতগুলোতে গ্রেটার দেন আছে যতগুলোতে লেস দেন আছে ইকুয়াল গুলোতে আমরা উপরে আসতেছি, এক্স গ্রেটার দেন ওয়াই যতগুলো আছে, এটা কাউন্ট অবশ্যই কাউন্ট, এটার কাউন্টের সাথে এক্স লেস দেন ওয়াই এটার কাউন্ট যদি আমরা গুণ করি তাহলে অল পসিবল পেয়ার গুলো পাবো যারা ইন্টারসেক্ট করবে। এখন এটার বাইরে আরো কিছু আছে যেগুলো আমাদের ইন্টারসেক্ট করবে, কারণ এখানে কিন্তু ইকুয়াল ভ্যালুটা আসেনি। তো আরো কিছু ভ্যালু আসবে কি, যে এক্স ইকুয়াল ওয়াই এবং এক্স লেস দেন ওয়াই এটাও তো ইন্টারসেক্ট করবে। আবার আরেকটা হতে পারে কি, এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স ইকুয়াল ওয়াই, দ্বিতীয় লাইন এক্স ইকুয়াল ওয়াই এটাও ইন্টারসেক্ট করবে। আরেকটা হলো কি, যে আমাদের দুইটাতেই এক্স ইকুয়াল ওয়াই, দুইটাতে এক্স ইকুয়াল ওয়াই। তো আমরা জাস্ট এই রকম করে এখানেই সবগুলো করতে পারবো না, কারণ হচ্ছে যখন ইকুয়াল হয়, ইকুয়াল হলে কিন্তু আমাদের সেম পয়েন্ট দুইবার চলে আসতে পারে। এই কারণে আমরা সবগুলো জাস্ট গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল দিয়ে একটা কন্ডিশন দিয়ে আমরা করতে পারবো না, এই জন্য আমাদের চারটা আলাদা আলাদা কন্ডিশন লাগবে। তাহলে আমাদের এই জিনিসগুলো কাউন্ট করে আমরা এগুলো যদি ভ্যালুগুলো জাস্ট যোগ করে দিই তাহলেই হয়ে যাবে। আর এগুলো আমরা নর্মালি করতে পারবো, এখানে কোনো ডুপ্লিকেট আসবে না, কিন্তু এটাতে আমাদের ডুপ্লিকেট চলে আসতে পারে। অর্থাৎ কোনো একটা পয়েন্ট 3 আছে, সো এই 3 আমাদের প্রথম লাইন হিসেবেও চলে আসতে পারে, দ্বিতীয় লাইনেও চলে আসতে পারে। সেই কারণে আমরা যেটা করবো, যে আমাদের সাপোজ ইকুয়াল কাউন্ট আছে কে সংখ্যক পয়েন্ট আছে যাদের এক্স এবং ওয়াই ইকুয়াল, তাহলে এদের মধ্যে কতগুলো লাইন করা যাবে এটা আমরা হচ্ছে এদের মধ্যে কতগুলো পেয়ার করতে পারবো এর মাধ্যমে নিতে পারি। আমরা জানি যে এন সংখ্যক যদি ভ্যালু থাকে বা এন সংখ্যক যদি পয়েন্ট থাকে সেখানে আমরা কতগুলো পেয়ার করতে পারবো, এন ইন্টু এন মাইনাস 1/2। তো এই ফর্মুলা ব্যবহার করে আমরা ইকুয়াল গুলোর জন্য নিয়ে নিতে পারবো। তারপর আমরা জাস্ট এই চারটা ভ্যালু যোগ করে দিলেই আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাব। আমরা প্রথমত এন ইনপুট নিয়ে নিলাম এবং আমাদের পরবর্তীতে যখন পয়েন্টগুলো ইনপুট নিব, ইনপুট নেওয়ার সময় আমরা তিনটা জিনিস ক্যালকুলেট করে রাখবো। আমাদের এখানে কতগুলো পয়েন্টে এক্স ওয়াই এর চেয়ে বড় এটা লাগতেছে, কতগুলো পয়েন্টে এক্স ওয়াই এর চেয়ে ছোট এটা লাগতেছে, এবং কতগুলো পয়েন্টে এক্স এবং ওয়াই ইকুয়াল এটা লাগতেছে। তো আমরা এই তিনটা জিনিস ক্যালকুলেট করে রাখবো। তো আমরা ইনপুট এক্স এবং ওয়াই প্রত্যেকটা পয়েন্ট এন সংখ্যক যে পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্টগুলো ইনপুট নেওয়ার সাথে সাথেই আমরা কাউন্ট করে নিব যে কতগুলো ইকুয়াল, কতগুলোতে এক্স বড় আর কতগুলোতে ওয়াই বড়, এটা কাউন্ট করে নেব। কাউন্ট করে নেওয়ার পর আমরা এক্স বড় এবং ওয়াই বড় যেগুলো, এগুলোর মধ্যে গুণ করে এদের মধ্যে পেয়ার গুলো নিয়ে নেবো, অর্থাৎ প্রথম কন্ডিশন যেটা। তারপরে দ্বিতীয় কন্ডিশন দেখা গেলো যে এক্স এর প্রথম একটার ক্ষেত্রে ইকুয়াল আর একটার ক্ষেত্রে হচ্ছে ওয়াই বড়, অর্থাৎ একটা পয়েন্টে ইকুয়াল আর একটাতে ওয়াই বড়। তারপর একটা হচ্ছে কি, যে একটাতে এক্স বড় আর একটাতে ইকুয়াল, আর একটা পয়েন্টে এক্স ওয়াই ইকুয়াল। আর সর্বশেষ হচ্ছে আমাদের ইকুয়াল পয়েন্ট গুলোর মধ্যে কতভাবে পেয়ার করা যায়, তো সেটা n ইন্টু n মাইনাস 1/2 ফর্মুলা ব্যবহার করে আমরা করতে পারবো। সেই চারটা যখন যোগ করে নিব তখন আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যেতেছি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জি নম্বর প্রশ্নটা দেখবো। জিতে আমাদের বলা হয়েছে ইউ আর গিভেন 3 নন নেগেটিভ ইন্টিজার্স n m and k। তিনটা নন নেগেটিভ ইন্টিজার দেওয়া থাকবে, 0 হইতে পারে বা পজিটিভ হইতে পারে। ফাইন্ড দি ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ অড এলিমেন্টস ইন অ্যান অ্যারে অফ n integers such that ওই অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট 0 থেকে m এর মধ্যে থাকবে এবং এলিমেন্টগুলোর যোগফল এক্স্যাক্টলি k এর সমান হবে। মানে আমাদের কি বলতেছে, আমাদের তিনটা ইন্টিজার দেওয়া থাকবে n m k, আমাদের n সাইজের একটা অ্যারে বানাইতে হবে যেখানে প্রত্যেকটা এলিমেন্ট ছোট
এবং এলিমেন্টগুলোর যোগফল এক্স্যাক্টলি কে এর সমান। এখন এই অ্যারেটা বানানোর পর ওই অ্যারেতে ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ অড এলিমেন্টস কতগুলো সেটা জানতে চাইছে। তো আমরা অ্যারেটা এমন ভাবে বিল্ড করতে হবে যেন অড নাম্বারের সংখ্যা ম্যাক্সিমাম পসিবল থাকে। এখন আমাদের টেস্ট কেস থাকবে 10⁴, nm কে nm 10⁹ পর্যন্ত থাকবে। এবং এখানে কিন্তু সাম অফ টেস্ট কেস বলা নাই, তার মানে প্রত্যেকটা টেস্ট কেসেই nm এর ভ্যালু 10⁹ থাকতে পারে। তার মানে হচ্ছে আমাদের এই জায়গার যে ক্যালকুলেশনটা এটা অনেক ফাস্ট হতে হবে। এটা মোটামুটি লগ এন বা এরকম এর মধ্যে করে ফেলতে হবে, বেশি টাইম নেওয়া যাবে না। প্রত্যেকটা টেস্ট কেসের জন্য খুব অল্প টাইমের মধ্যে আমাদের করে ফেলতে হবে। তো আমরা এখানে কোনো লুপ চালিয়ে বা ওইরকম ভাবে কিছু করতে পারবো না, আমাদের ফর্মুলার মতো বের করে ওইখান থেকে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। আমরা আগে একটা টেস্ট কেস দেখি আসলে কি হইতেছে এখানে। আমাদের এখানে n = 5 মানে আমাদের এলিমেন্টের সংখ্যা, তারপর m = 3 যেটা হচ্ছে আমাদের লিমিট, যে এলিমেন্টের ভ্যালুগুলো কত এর মধ্যে থাকতে হবে, এবং k = 5 যেটা হচ্ছে আমাদের সবগুলো এলিমেন্টের সাম। তার মানে আমাদের 5 লেন্থের একটা অ্যারে বানাইতে হবে এবং এখানে আমরা ম্যাক্সিমাম পসিবল অড নাম্বার চাই। তো তার জন্য আমরা কি করব, আমরা প্রথমে সবগুলো এলিমেন্ট 1 বসানোর চেষ্টা করব, কারণ একের চেয়ে ছোট তো আর অড নাম্বার নাই। তো আমরা সবার প্রথমে সবগুলো পজিশনে 1 বসানোর চেষ্টা করব, আমাদের কে যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দেয়। যদি কে বেশি ছোট হয়ে যায় তাহলে তো সবগুলো এলিমেন্টে বসাইতে পারবো না। তো কে যতক্ষণ আমাদের অ্যালাউ করবে ততক্ষণ মধ্যে আমরা সবগুলো এলিমেন্টে 1 বসানোর চেষ্টা করব। ধরো প্রথম এলিমেন্ট 1 বসালাম, দ্বিতীয়টা 1 বসালাম, এভাবে 5টা 1 বসাইলাম। 5টা 1 বসানোর পর আমাদের সাম হয়ে গেছে, অলরেডি 5 হয়ে গেছে। তার মানে আমাদের আর কোনো ভ্যালু অ্যাড করার প্রয়োজন নাই এবং আমাদের এনও ফুলফিল হয়ে গেছে এবং সবগুলো এলিমেন্ট এম এর চেয়ে ছোট বা সমান। সবগুলো এলিমেন্ট অবশ্যই এম এর চেয়ে ছোট বা সমানই থাকবে, আমাদের কে এর ভ্যালু এমনভাবেই দেওয়া থাকবে। তার মানে আমাদের এখানে ম্যাক্সিমাম পসিবল অড নাম্বার কতগুলো, 5টা। এটার জন্য আমাদের ম্যাক্সিমাম পসিবল হচ্ছে 5। আমরা যদি এটা দেখি 5 2 8, 5 2 8, n = 5, m = 2 এবং k = 8। এখানেও আমরা সেম ভাবে কাজ করি, প্রথমত সবগুলো 1 বসাই, সবগুলো 1 বসালাম। এখন আমাদের বেজোড় সংখ্যা 5টা হয়েছে, বা আমাদের যোগফল এখন হয়েছে কত, 5, কিন্তু আমাদের যোগফলটা এক্স্যাক্টলি কে এর সমান হতে হবে। তার মানে আমাদের আরো 3 বসাতে হবে, আরো 3 বসাইতে হবে। এখন আমরা এখানে যদি 2 অ্যাড করি তাহলে এটা 3 হবে, এটা তাহলে বেজোড় নাম্বার হলো, কিন্তু সমস্যা হচ্ছে 3 m এর চেয়ে বড় হয়ে যেতেছে। তার মানে এখানে আমরা 2 বসাতে পারবো না, আমরা সর্বোচ্চ 1 অ্যাড করতে হবে এবং 1 অবশ্যই অ্যাড করতে হবে। আমরা যদি অ্যাড না করি তাহলে যোগফল কে এর সমান হইতেছে না। তার মানে এখানে আমাদের অবশ্যই এটাকে 2 বানাইতে হবে। 2 বানানোর পর আমাদের যোগফল হলো 6, তার মানে আরো একটা 1 কে 2 বানাইতে হবে, তাহলে হলো 7। তারপর আরো একটা 1 কে 2 বানাইতে হবে, তাহলে হলো 8। তার মানে ফাইনালি আমাদের বেজোড় নাম্বার থাকতেছে 2টা। ঠিক আছে, সো আমাদের প্রবলেম হলো এটা। এখন আমরা যদি সলিউশন চিন্তা করি, তো আমরা ওই অ্যাপ্রোচে আগাবো যে প্রথমত আমরা চেষ্টা করব যে সবগুলো এলিমেন্টে 1 রাখার জন্য, এবং 1 যতক্ষণ পর্যন্ত পারা যায় আমরা ম্যাক্সিমাম সংখ্যক 1 রাখার চেষ্টা করব। তো দেখা হলো যে আমাদের এখানে সাপোজ এম এর বলে যদি 2 না থেকে আমাদের 5 বা এরকম কিছু একটা থাকতো, তখন আমরা কি করতাম, তখন তো আমরা সেম ভাবে 3টা নাম্বারে 2 বসাইতাম, তখন তো সেম ভাবে 3টা নাম্বারে 2 বসানোর দরকার নাই। তখন আমরা কি করতে পারতাম যে আমাদের অতিরিক্ত আছে 3, তো অতিরিক্ত 3 কে আমরা একটা নাম্বারে জাস্ট অ্যাড করবো, তাহলে এটাকে জাস্ট 4 বানাবো, বাকিগুলো অড রেখে দিব। অথবা আরেকটা কাজ করা যেতে পারে যে এখানে আমরা 2 অ্যাড করে 3 বানাইলাম, তারপর এটাকে এটার সাথে বাকি 1 যোগ করে 2 বানাইলাম। তো এইভাবে সেম আমাদের অড এলিমেন্টের সংখ্যা 4টা থাকতেছে। তাহলে আমাদের প্রথমত কাজ হচ্ছে এর সবগুলো এলিমেন্টে 1 বসানোর চেষ্টা করা। তারপরে কাজ হচ্ছে কি, আমাদের প্রথম দিক থেকে, সেখানে আমরা প্রথম দিক থেকে বেজোড় রেখে আমরা কে কত ছোট বানাইতে পারি, কে এর যে অবশিষ্ট অংশটুকু আছে অবশিষ্ট অংশটুকু যতটুকু পারবে শেষ করার জন্য। এখানে যদি সাপোজ কে বিরা 8 না হয়ে মনে করি যে 12 যোগই থাকতো, তাহলে আমরা কি করতে পারতাম, তাহলে এখানে 5 আছে,
বা এখানে m যদি 4 হতো, তাহলে এখানে 3 এর চেয়ে বড় বানানো আর পসিবল না। তো এখানে আমাদের তাহলে যোগফল হয়ে গেছে এখন 7। আমাদের কি আরো বাকি আছে কত, 5। তাহলে এখানে আমরা আরো 2 অ্যাড করতে পারি, এটা এখনো বেজোর আছে। তো 2 অ্যাড করার পর এখন আমাদের যোগফল হয়েছে কত, 9। আরো 3 বাকি আছে, তাহলে আমরা এটার সাথে 2 অ্যাড করতে পারি। 2 অ্যাড করার পর এখন হলো 11, আরো 1 বাকি আছে। তো এরকম আমরা একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত যাইতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা নাম্বারগুলোকে বেজুর রেখে বসাই দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত বেজুর রেখে রেখে আমরা নাম্বারগুলোকে সেট করবো। সেট করার পর আমাদের যে অবশিষ্ট নাম্বারটা থাকবে, দেখা গেলো যে আমাদের হয়তো 1 আছে, কারণ এখানে কিন্তু আমরা 2 2 করে অ্যাড করছি, 2 4 6। আমরা যদি জোড় নাম্বার অ্যাড করি তাহলে কিন্তু নাম্বারটা বেজোর থাকতেছে। তো আমরা কোনো একটা নাম্বারে আমাদের নাম্বার এখানে অবশিষ্ট আছে এবং যোগ করতে পারতেছি না, তার মানে হচ্ছে এই নাম্বারটা অবশিষ্ট অংশটা হচ্ছে বেজোর। যেহেতু বেজোর, তাহলে আমাদের এখান থেকে একটা নাম্বারকে 4 বানাই দিতে হবে, বা এখানে 3 রাখলাম, এই দিক থেকে শেষ দিক থেকে কোনো একটা নাম্বারকে 2 বানাই দিতে হবে। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে fill up all numbers। তো প্রথমত আমরা সবগুলো নাম্বার 1 বসাইতেছি, তারপরে প্রত্যেকটা নাম্বারে ম্যাক্সিমাম পসিবল যতটুকু এডিশন করা যায়। সাপোজ এটা ধরলাম যে যেটুকু এক্সট্রা অ্যাড করতেছি, এটা ধরলাম যে কত, একটা ভেরিয়েবল দিলাম এক্সট্রা। তো যতটুকু এক্সট্রা অ্যাড করা যায় আমরা অ্যাড করে যাব, আমাদের কন্ডিশনটা মিট করে যে m এর চেয়ে ছোট বা সমান, এবং কিপিং এলিমেন্ট গুলোকে বেজোর রেখে। এলিমেন্ট গুলোকে বেজোর রেখে এবং m এর চেয়ে ছোট বা সমান রেখে ম্যাক্সিমাম যতটুকু পসিবল আমরা অ্যাড করে করে যাব। এই জিনিসটা করার পরেও আমাদের যদি কে অবশিষ্ট থাকে, তাহলে দেখা যাবে যে কে এর ভ্যালু হয়তো 1 অবশিষ্ট আছে। তো সেক্ষেত্রে আমাদের কোনো একটা নাম্বারকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যখন সবগুলো প্রথমত যখন এখানে সবগুলো নাম্বার 1 বসাইলাম, তখন কি আমাদের অ্যান্সার হচ্ছে n, তাই না? সবগুলো নাম্বার যেহেতু বেজোর, তার মানে অ্যান্সার হচ্ছে n। তারপরে এখানে আমরা কি করলাম, ম্যাক্সিমাম পসিবল নাম্বার আমরা অ্যাড করে গেছি, যতক্ষণ পারা যায় ম্যাক্সিমাম পসিবল নাম্বার আমরা অ্যাড করে গেছি বেজোর রেখে। তো এই জায়গাতে আসলে আমাদের অ্যান্সার পরিবর্তন হয় নাই, অ্যান্সার এখানে আমাদের পরিবর্তন হয়নি, যেহেতু আমরা বেজোর রেখে রেখে অ্যাড করে গেছি। তারপর তৃতীয়ত যে অবশিষ্ট নাম্বারটা আছে, এখন অবশিষ্ট যেটুকু নাম্বার আছে, এইটুকু নাম্বার দিয়ে আমরা আমাদের দেখা যাবে যে সাপোজ মড ভ্যালু আছে m, না m তো একটা আছে, তো আমাদের এইটুকু নাম্বার এখনো অবশিষ্ট আছে কে থেকে, কে এই পর্যন্ত বসানোর পরে আমাদের এইটুকু নাম্বার এখনো অবশিষ্ট আছে। তো যতটুকু নাম্বার অবশিষ্ট আছে ততগুলো নাম্বারকে দেখা যাবে যে আমাদের বেজোর থেকে তখন জোর করে ফেলতে হইতেছে। তো তখন আমাদের এই ভ্যালুটা অ্যান্সার থেকে রিমুভ হয়ে যাবে। যেমন আমরা এখানে দেখছিলাম যে আমাদের প্রথমত সবগুলোতে 1 বসাইছি, তারপর কিছু সংখ্যক নাম্বার আমরা 3 বসাইতে পারছি, তারপরে আরো এক এক্সট্রা থেকে যাইতেছিল, ওই এক্সট্রা থাকার কারণে আমরা একটা বেজোর নাম্বারকে তখন জোর বানায় ফেলতে হয়েছে। অথবা নাম্বারটা আমাদের এরকম হইতে পারতো যে n ইকুয়াল 5 আছে, m ইকুয়াল 4 আছে, এবং k ইকুয়াল আছে আমাদের 18, k ইকুয়াল আছে 18। তাহলে আমরা কি করতাম, প্রথমে সবগুলো 1 বসাইলাম, 1 বসানোর পর তারপর আমরা ম্যাক্সিমাম পসিবল যতটুকু বসানো যায় বসিয়ে যাব। তাহলে এটাকে এখানে k ইকুয়াল 6 ধরি, k ইকুয়াল 6, এবং এটা ধরলাম যে 34, 28, 28। তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম কতটুকু বাড়াইতে পারবো, এটা আমরা 5 পর্যন্ত বানাইলে এটা বেজোর থাকতেছে, 5 এর পরে আর আমরা বাড়াইতে পারতেছি না, তাহলে এটাকে আমরা 5 বানাই, এটাকে 5 বানাইলাম। তাহলে এখন যোগফল হচ্ছে কত, 9। তবে এটাকেও 5 বানাইলাম, এখন হলো তাহলে 13, এটাকে 5 বানাই 18, এটাকে 5, কত হলো 23, 23 কি 4 5 20 21, তাহলে এখন হলো 25। এখনো কিন্তু 3 বাকি আছে, আমরা এই দ্বিতীয় অপারেশন সম্পূর্ণ করে ফেলছি, তারপরে এখন আমাদের কে বাকি আছে। তো কে যেহেতু বাকি আছে, তার মানে আমাদের কে ইকুয়াল কত বাকি আছে, 3 বাকি আছে, তার মানে 3টা বেজোর নাম্বারকে আমাদের জোড় বানায় ফেলতে হবে। তো এই 3টা নাম্বার সাথে এক এক করে যোগ করতে হবে, একের বেশি আর যোগ করা পসিবল না। তো 3টা নাম্বার আমাদের অ্যান্সার থেকে কমে গেল। তো আমাদের ফাইনালি মড ভ্যালু যেটা থাকবে এটা আমাদের অ্যান্সার থেকে মাইনাস হয়ে যাইতেছে। তো যত বাকি থাকতেছে কে, ঠিক ততগুলো বেজোর নাম্বার জোড় হয়ে যাইতেছে।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার n থাকতেছে, এই জায়গাতে এসে আমাদের কমে যাইতেছে। আচ্ছা, তো আমরা প্রথমত এখানে ইনপুটটা নিয়ে নিলাম এবং এই জায়গাতে আমরা হচ্ছে একটা কেস আলাদা করে দিচ্ছি। এটা কি, যে আমাদের কে যদি n এর চেয়ে ছোট বা সমান হয়, অর্থাৎ আমাদের n আছে 5টা, কে বিলো আছে সাপোজ 3, তাহলে তো আমরা সবগুলো এলিমেন্ট বসানোরই সুযোগ নেই, কিছু এলিমেন্ট 0 বসানো লাগতেছে। n ইকুয়াল 5 আছে, m ইকুয়াল যাই থাকো, 3 4 5 যাই থাকো, কে ইকুয়াল আছে সাপোজ 3, তাহলে আমরা ম্যাক্সিমাম 3টা নাম্বারকে 1 বসাতে পারবো, বাকিগুলোতে 0 রাখতে হবে। এবং এখানে 3টাই হচ্ছে বেজোড়। এখানে আমাদের n এর চেয়েও যদি নাম্বারটা ছোট বা সমান হয়, তাহলে আমাদের কে এর ভ্যালু যত, ঠিক ততগুলোই হবে অ্যান্সার, ততগুলো নাম্বারকেই আমরা বেজোড় করতে পারতেছি। আচ্ছা, এবং এটা যাওয়ার পর তাহলে এটা একটা কেস চলে গেল, এটা আমরা রিটার্ন করে দিলাম। তো এই কেস থেকে এখানে আসার মানে হচ্ছে কে অবশ্যই n এর চেয়ে বড়। তো কে যদি n এর চেয়ে বড় হয়, তখন তাহলে আমরা প্রথমে কি করতেছি, n সংখ্যক এলিমেন্টের প্রত্যেকটাকেই 1 হিসেবে বসাইতেছি। তো প্রত্যেকটা যদি 1 থাকে তাহলে আমাদের অ্যান্সার n, সবগুলোই বেজোড় নাম্বার আছে। তো প্রত্যেকটাতে যেহেতু 1 বসাই ফেলছি, তাহলে আমাদের আর কে অবশিষ্ট আছে কতটুকু, আমাদের টোটাল সাম তো কে হওয়া লাগতো, তো অলরেডি n সংখ্যক 1 চলে গেছে, তাহলে আমাদের আর কত কে বাকি আছে, কে মাইনাস n। তো কে থেকে আমরা n বিয়োগ করে দিছি। এখন আমরা দেখবো কি, যে আমাদের যে n সংখ্যক এলিমেন্ট আছে সবগুলোই 1 বসানো আছে। এখন আমরা কি করতেছি, যে ম্যাক্সিমাম পসিবল যতটুকু পারা যায় এক্সট্রা অ্যাড করে যাইতেছি। যেমন এখানে আমরা 2 অ্যাড করতে পারতাম ম্যাক্সিমাম, এখানে আমরা ম্যাক্সিমাম 4 অ্যাড করতে পারতাম। সো ম্যাক্সিমাম যতটুকু অ্যাড করলে আমাদের নাম্বারটা বেজোড় থাকতেছে এবং m এর চেয়ে ছোট বা সমান থাকতেছে, ওই ভ্যালুটা আমরা বের করতেছি যে আমরা ম্যাক্সিমাম আসলে কত অ্যাড করতে পারবো। সো ম্যাক্সিমাম এডিশন হচ্ছে কত, m মাইনাস 1। প্রথমত হচ্ছে এটা আমাদের যে কন্ডিশন ওই অনুসারে, যে আমরা যেহেতু 1 অলরেডি বসাই ফেলছি, তাহলে আমাদের আর ম্যাক্সিমাম m মাইনাস 1 বসাইতে পারবো। এখন দেখা গেলো কি, যে m মাইনাস 1 হচ্ছে একটা বেজোড় নাম্বার। বেজোড় নাম্বার হলে তো আমরা বসাইতে পারবো না, কারণ অলরেডি নাম্বারটা বেজোড়। এই বেজোড় নাম্বার আমাদের যেহেতু সবগুলো 1 বসাই রাখছি, তার মানে সবগুলো নাম্বার অলরেডি বেজোড়। তো ওইটার সাথে যদি আমরা আরেকটা বেজোড় নাম্বার অ্যাড করি, তাহলে তো নাম্বারটা জোড় হয়ে যাবে। তো আমরা 1 এর সাথে আর বেজোড় নাম্বার অ্যাড করতে পারবো না, জোড় নাম্বার অ্যাড করতে হবে। তো যদি দেখি যে আমাদের যে ম্যাক্স এডিশন যে ভ্যালুটা, এটা যদি বেজোড় হয়ে থাকে, তাহলে আমাদের এটা এক কমায় ফেলতে হবে। তো আমরা ডিরেক্টলি এই ভ্যালুটা অ্যাড করতে পারবো না, আমাদের এক কম অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম যে ম্যাক্স এডিশন কত আমরা অ্যাড করতে পারবো। এখন যদি দেখি যে আমাদের কেসটা হইতেছে এইরকম, যে আমাদের সবগুলোতে ম্যাক্স এডিশন বসানোর পরেও এক্সট্রা এলিমেন্ট হয়তো বা থাকতেছে, ঠিক আছে, তখন আমরা এই কেসটাতে হ্যান্ডেল করতেছি। যে যদি দেখি যে ম্যাক্স এডিশন যেটা আছে, এটা সবগুলো এলিমেন্টে বসানোর পরেও আমাদের যে ভ্যালু অ্যাড হইতেছে, এটা যদি কে এর চেয়ে বড় বা সমান হয়, কে এর চেয়ে যদি, তো এটা হচ্ছে আমাদের উপরের কন্ডিশনটা। এই কন্ডিশনটা যে আমাদের নির্দিষ্ট একটা অংশ পর্যন্ত বসাতে পারবো, আমরা সবগুলোতে বসাইলে ভ্যালুটা আরো বড় হয়ে যাবে, কিন্তু আমাদের কি অতটুকু নাই। তো তাহলে আমরা যতটুকু পারবো ততটুকুই বসানোর চেষ্টা করবো। যেমন এখানে আমরা 3টা নাম্বার বসাইতে পারছি। তো আমাদের যদি এরকম হয় যে ম্যাক্স এডিশন ইনটু n, আমরা সবগুলোতে বসাইতে গেলে আমাদের ভ্যালুটা কে এর চেয়ে বড় বা সমান হয়ে যেতেছে। তো তখন আমরা কি করতেছি, যে আমাদের যতটুকু পারা যায় ততটুকুই বসাইতেছি, এবং এখানে কিন্তু আমাদের অ্যান্সার কোনো চেঞ্জ হইতেছে না। অর্থাৎ এখানে আমরা 3টা নাম্বারকে বসাইতে পারছি, তো 3টা নাম্বারই আমরা বেজোড় করে বসাই গেছি, এবং এখানে অ্যান্সার কোনো চেঞ্জ হয়নি। অ্যান্সারটা চেঞ্জ হবে কখন, যখন দেখা যাবে যে আমাদের এই কয়েকটা বসানোর পরেও আমাদের কে হয়তো বা 1 অবশিষ্ট আছে। আমরা যদি 2 অবশিষ্ট থাকতো, তাহলে কিন্তু আরেকটা নাম্বার অ্যাড করতে পারতাম বেজোড় রেখেই। যেহেতু 2 অবশিষ্ট নাই, তার মানে আমাদের 1 অবশিষ্ট হয়তো বা থাকতে পারে। সেটা আমরা মড ভ্যালু দিয়ে চেক করে নেবো যে আমাদের আসলে অবশিষ্ট আছে কিনা। যদি বেজোড় হয়ে থাকে, তাহলে আমাদের অবশিষ্ট থাকবে, যেহেতু আমরা 2 করে বসাইছি। তো কে যদি বেজোড় হয়ে থাকে, তার মানে আমাদের 1 অবশিষ্ট আছে, এবং ওই 1 কে ব্যবহার করে কোনো একটা বেজোড় নাম্বারকে জোড় বানায় ফেলতে হইতেছে। এখানে একটা 1 ছিল, 1 কে আমরা 2 বানিয়ে ফেলছি। তো এই কারণে এখানে 1 2 হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের অ্যান্সার কমে গেছে। সেইখানে এই কাজটাই করা হয়েছে, যে আমাদের যদি কে যদি বেজোড় থাকে, তাহলে আমাদের অ্যান্সার 1 কমে যাইতেছে। ঠিক আছে। আর এখানে এই কেসটা হচ্ছে যে আমাদের সবগুলো নাম্বারকে বেজোড় বসানোর পরেও আমাদেরকে আরো কে থেকে যাইতেছে। এটা হচ্ছে আমাদের সবগুলো নাম্বারকে ম্যাক্সিমাম বানাইতে পারি নাই, ম্যাক্সিমাম বানানোর আগেই কে শেষ হয়ে গেছে। যেমন এখানে যে আমরা 5টা নাম্বারকে 3 বানানোর আগেই আমাদের কে ছোট হয়ে গেছে। আর এই কেসটাতে হচ্ছে আমাদের সবগুলোকে ম্যাক্সিমাম নাম্বার 5 বানানোর পরেও আমাদের আরো কে বাকি আছে, তো এই কেসটা হচ্ছে এখানে।
আরো যদি বাকি থাকে তাহলে কত বাকি আছে এটা আমরা বের করে নিছি। কে থেকে ম্যাক্স এডিশন ইনটু এন বিয়োগ করে আমরা বের করে নিছি যে আরো আসলে কত বাকি আছে। তো যেইটুকু বাকি আছে ততগুলো বেজোড় নাম্বারকে আমাদের জোড় বানায় ফেলতে হইতেছে। যেমন এই কেসে আমরা দেখছি যে আমাদের সবগুলোকে ম্যাক্সিমাম পসিবল বেজোড় নাম্বার বানানোর পরেও আমাদের কে ভ্যালু 3 বাকি ছিল। 3 বাকি থাকার ফলে আমাদের 3টা বেজোড় নাম্বারকে জোড় বানায় ফেলতে হয়েছে। তার মানে আমাদের অ্যান্সার 3 কমে গেছে। সেই কারণে আমরা প্রথমত এখানে বাকি কত আছে ওইটা বের করে নিছি, নেওয়ার পর অ্যান্সার থেকে ওই বাকি ভ্যালুটা ডিপ করে দিছি, তারপর ফাইনালি আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দিছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রবলেম ডিতে যাই, আর প্রবলেম না থাকলে। প্রবলেম ডিতে আমাদের বলছে অ্যালাইস এন্ড বব আর প্রিপেয়ারিং ফর এ গেমিং টুর্নামেন্ট। দ্য হাউস হ্যাজ n devices with m cables already directly connecting some pairs of them. তো এখানে n সংখ্যক ডিভাইস আছে এবং m সংখ্যক কেবল কিছু পেয়ারকে অলরেডি কানেক্ট করে রাখছে। অ্যালাইস প্লেস অন ডিভাইস এ, বব প্লেস অন ডিভাইস বি। তো দুইজন প্লেয়ার দুইটা ডিভাইসে গেম খেলতেছে। and the main router is device C. Main router হচ্ছে device C. Every cable adds 1 unit of delay. To get the fastest connection, they want as few cables as possible between their device and the router. তো কোন একটা ডিভাইস এবং রাউটারের মাঝে যত বেশি কেবল থাকবে ডিলে তত বেশি হবে। প্রতি 1 ইউনিট কেবলের জন্য 1 ইউনিট করে ডিলে তৈরি হইতেছে। সো প্রত্যেকেই চাইবে যেন তার ডিভাইস এবং রাউটারের মধ্যে যে নাম্বার অফ কেবল এটা যতটা পারা যায় মিনিমাম রাখার জন্য। দে টেক টার্নস এডিং ওয়ান নিউ কেবল বিটুইন টু ডিভাইসেস। সো প্রত্যেকে যখন এরা যেহেতু গেম খেলতেছে প্রত্যেকে টার্ন আসবে এবং যার যার টার্নে কি করবে দুইটা ডিভাইসকে একটা কেবল দ্বারা কানেক্ট করবে। দ্য অনলি রুল, দ্য টু ডিভাইসেস মাস্ট নট অলরেডি বি কানেক্টেড বাই এ সিকোয়েন্স অফ কেবলস। সো কানেক্ট করার জন্য অবশ্যই ওই দুইটা ডিভাইস ডিসজয়েন্ট হতে পারে, অর্থাৎ কোনোভাবেই কানেক্ট থাকা যাবে না, ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি কানেক্টেড থাকতে পারবে না। যদি এরকম হয় তখনই শুধুমাত্র কানেক্ট করা যাবে। আদারওয়াইজ দ্য কেবল উড ফর্ম এ সাইকেল। অর্থাৎ যদি অলরেডি কানেক্টেড থাকে সো আবার যদি কানেক্ট করতে চাই তাহলে সাইকেল ফর্ম হয়ে যাইতেছে। সেই কারণে অলরেডি কানেক্টেড থাকলে এখন আর নতুন করে আর কানেক্ট করা যাবে না। Let d of xy be the number of cables on the simple path between device x and y. So d of xy হচ্ছে কি x এবং y এর মধ্যে ডিসটেন্স কত বা মাঝখানে কেবল কতগুলো আছে। যদি দেখা যায় d of ac less than d of bc, অর্থাৎ c কি আমাদের এখানে দেখছি যে রাউটারটা হচ্ছে c, এ হচ্ছে এলআইএস এর ডিভাইস, বি হচ্ছে ববের ডিভাইস। তো যদি দেখা যায় যে এলআইএস এর ডিভাইস এবং রাউটারের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা ববের ডিভাইস এবং রাউটারের দূরত্বের চেয়ে কম হয়, তার মানে এলআইএস ফাস্টেস্ট কানেকশন পাইতেছে। তার মানে সেক্ষেত্রে এলআইএস এর কানেকশনটা বেটার হয়, এলআইএস উইন হইতেছে। আর যদি দেখা যায় যে বব এবং রাউটারের যে কানেকশন এটা এলআইএস এবং রাউটারের কানেকশন এসে ছোট হয়, তার মানে বব তখন বেটার কানেকশন পাইতেছে, তো সেক্ষেত্রে বব উইন হবে। আর যদি দুইজনের কানেকশনের যে ডিস্টেন্স এটা যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের টাই হবে। এলআইএস প্লাগস ইন দ্য ফার্স্ট কেবল। সো প্রথম টার্নটা দিবে এলআইএস প্রথম শুরু করবে গেমটা। Both gamers play perfectly. They will always make a move to secure a win if one exists. So দুজনেই চেষ্টা করবে নিজের উইন হওয়ার জন্য, আর যদি পসিবল না হয়, if winning is completely impossible, they will firstly defend to force a tie rather than loss. So যদি দেখা যায় যে তার পক্ষে আর তার যে দূরত্ব ওই দূরত্ব আর কমানো সম্ভব হইতেছে না, তখন কি করবে অপোজিশনে যে আছে অপোজিটের দূরত্বটা তখন বাড়ানোর চেষ্টা করবে। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য গেম। তো ফাইনালি রেজাল্ট কি হবে, এলএক্স জিতবে না বব জিতবে না টাই হবে, এই জিনিসটা জানতে চাইছে। আমরা যদি প্রথম টেস্ট কেসটা দেখি, প্রথম টেস্ট কেসে আমাদের এই কয়েকটা অলরেডি কানেক্টেড আছে, এবং 1 এবং 7 এখনো কানেক্টেড না। তো আমাদের এখানে n সংখ্যক নোড আছে এবং 4টা অলরেডি কানেক্টেড পেয়ার আছে। এখন
এলআইসি ডিভাইস হচ্ছে 1, ববের ডিভাইস 2, এলআইসি ডিভাইস 1, ববের ডিভাইস 2 এবং রাউটার হচ্ছে 3। সো এলআইস আছে এখানে, বব এখানে, রাউটার এখানে। তাহলে এখন কে জিতবে? এলআইস কিন্তু এখন ডিসকানেক্টেড। সো এলআইস প্রথম টার্ন দিবে, সে তাহলে কি করবে? সে সে হচ্ছে 4 এর সাথে এখানে কানেক্ট হচ্ছে। 4 এর সাথে যদি কানেক্ট করে তাহলে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা দিতেছে কত? 2। আর বব তো অলরেডি কানেক্টেড, এখানে বব যেহেতু অলরেডি কানেক্টেড, তার মানে ওই ডিস্টেন্সটা আর ছোট করার সুযোগ নেই। তো বব অলরেডি 3 ডিস্টেন্সে আছে, এলআইস আছে 2 ডিস্টেন্সে। এলআইস চাইলে ইচ্ছা করলে সে ডিরেক্টলিও কানেক্ট করতে পারতো, এবং সে যদি ডিরেক্টলি কানেক্ট করতে পারতো, তাহলে তার ডিস্টেন্স হতো 1, তো সেক্ষেত্রেও এলআইসি জিততো। আর যদি এরকম হতো যে আমাদের বব 3 আছে, 3 দূরত্বে আছে, তারপর এলআইসি হয়তো বা কানেক্টেড আছে, এলআইসিও কানেক্টেড, ববও কানেক্টেড এবং দুইজনের দূরত্ব সমান, তাহলে কেউই মুভ দিতে পারতেছে না, তো সেক্ষেত্রে টাই হবে। আবার যদি দেখা যায় যে বব, সেম জিনিসটা ববের ক্ষেত্রে হতে পারতো, যে ববের দূরত্বটা কম আছে, তো বব যদি দ্রুত কানেক্ট করতে পারতো তাহলে বব উইন হতো। এখানে একটা বিষয় যে আমাদের এলআইস বব দুইজনেই কানেক্টেড কিনা, আমাদের এখানে কয়েকটা কেস দিতে পারে যে এলআইস রাউটারের সাথে কানেক্টেড, এলআইস কানেক্টেড, ববও কানেক্টেড। আরেকটা হতে পারে যে এলআইস কানেক্টেড না, এলআইস কানেক্টেড না কিন্তু বব কানেক্টেড। আরেকটা হতে পারে যে এলআইস কানেক্টেড কিন্তু বব কানেক্টেড না। আরেকটা হতে পারে যে দুইজনের কেউই কানেক্টেড না। তো যদি এলআইস এবং বব দুইজনে যদি কানেক্টেড থাকে তাহলে তো এদের ডিস্টেন্স আর কমানোর কোনো সুযোগ নেই, তাই না? তখন আমাদের জাস্ট ডিরেক্টলি রাউটার থেকে এদের ডিস্টেন্সটা ক্যালকুলেট করে দেখবো যে কার ডিস্টেন্সটা ছোট। তো যার ডিস্টেন্স ছোট সে উইন হবে। সো যার ডিস্টেন্স ছোট সে উইন হবে। এখন যদি দেখা যায় যে এলআইস কানেক্টেড না কিন্তু বব অলরেডি কানেক্টেড, এলআইস কানেক্টেড না কিন্তু বব অলরেডি কানেক্টেড, তাহলে কি করবে? এলআইস তার ডিভাইসকে ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট করে দেবে, এলআইস তার ডিভাইসকে ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট করে দেবে এবং রাউটারের সাথে কানেক্ট করার পরে দেখবে যে তার ডিস্টেন্সটা তখন কম্পেয়ার হবে, যে এলআইস এর ডিস্টেন্স তখন 1 আর ববের ডিস্টেন্স কত সেটা চেক হবে। তো যদি ববের ডিস্টেন্স যদি 1 হয় তাহলে সে উইন হবে, আর নয়তো এলআইস উইন হবে। এলআইস উইন হবে। আর যদি এলআইস কানেক্টেড কিন্তু বব কানেক্টেড না, এলআইস কানেক্টেড কিন্তু বব কানেক্টেড না, তখন এলআইস কি করবে? এলআইস করবে কি যে ববকে কানেক্ট করে দিবে। কোথায় কানেক্ট করবে? এলআইস এর ডিভাইসের সাথে কানেক্ট করবে, ববকে এলআইস এর ডিভাইসের সাথে কানেক্ট করবে। তাহলে কি হবে ঘটনাটা? যে আমাদের এখানে সাপোজ একটা রাউটার আছে, এখানে রাউটার আছে, তারপর কয়েকটা কানেকশনের মাধ্যমে এলআইস হয়তো বা এই জায়গাতে কানেক্টেড আছে, এলআইস এই জায়গাতে কানেক্টেড আছে, তো ববও হয়তো বা কয়েকটা কানেকশন আছে, তো ওর সাথেও কয়েকটা ডিভাইসের কানেকশন আছে, কিন্তু সে রাউটারের সাথে কানেক্টেড না, বব রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। তো প্রথম টার্ম তো এলআইস, এলআইস কি করবে? এলআইস কি করবে? ববের যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা এলআইস এর ডিভাইসের সাথে কানেক্ট করবে। এলআইসি ডিভাইসের সাথে যদি কানেক্ট করে তাহলে ববের ডিভাইসের ডিস্টেন্স কখনোই এলআইসি ডিভাইসের ডিস্টেন্স হিসেবে ছোট হবে না, কারণ ববের ডিভাইসের কানেকশনটা কি এলআইসি ডিভাইসের মধ্যে দিয়ে গেছে, তার মানে অবশ্যই এলআইসি ডিভাইসের ডিস্টেন্সটাই ছোট। তো এরকম যদি কেস হয় তাহলে অবশ্যই সবসময় এলআইসি উইন হবে, কারণ বব ডিরেক্টলি তার ডিভাইসটাকে এলআইসি ডিভাইসের সাথে কানেক্ট করে দিতেছে। আমি এখানে অলওয়েজ এলআইসি উইন হবে। আর যদি দুইজনের কেউই কানেক্টেড না থাকে, এলআইসিও কানেক্টেড না, ববও কানেক্টেড না, তখন কি হবে? তখন প্রথমত এলআইস তার নিজের ডিস্টেন্সটা কমানোর চেষ্টা করবে। তো প্রথম টার্নে দেখা হলো যে এলআইস ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট করে দিল, তারপর বব কি করবে? তখন
বব যেহেতু কানেক্টেড না, বব তো রাউটারের সাথে কানেক্ট করে দিবে, তাই না? বব রাউটারের সাথে কানেক্ট করে দিবে। তাহলে একটা কিছু কি হতে পারে যে এলএস কি করলো, যে এলএস ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট না করে দেখা গেলো যে রাউটারের সাথে যে কানেকশন গুলো আছে এই কানেকশন অনেক বড় একটা ডিস্টেন্সে ববকে কানেক্ট করে দিল। ঠিক আছে, অর্থাৎ দেখা গেলো যে আমাদের এখানে রাউটার তো রাউটারের সাথে কয়েকটা ডিভাইস তো কানেক্টেড আছে। রাউটারের সাথে যে ডিভাইস গুলো কানেক্টেড আছে এগুলো দেখা গেলো যে আমাদের একটা ডিভাইস 3 দূরত্বে আছে আর একটা ডিভাইস 5 দূরত্বে আছে। তো এলএস কি করলো, যে এলএস ববকে হচ্ছে 5 দূরত্বে যেটা আছে এটাতে কানেক্ট করে দিল। কানেক্ট করে দিলে কি হবে, তখন ববের দূরত্বটা 5 হয়ে গেল। তখন বব আবার কি করবে, বব নেক্সট তো ববের টার্ন, এলএস তো এখনো কানেক্টেড না, তো বব আবার এলএস কে আবার ববের এদিকে কানেক্ট, ববের ডিভাইসে কানেক্ট করে দিতে পারে। তবে এলএস এর জন্য কিন্তু এটা উইনিং কোনো স্ট্র্যাটেজি হইতেছে না। তো এলএস কি করতে পারে, এলএস ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট করে দিতে পারে এবং বব এসে দেখলো যে বব হয়তো বা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট করে দিতেছে। তো এই মূলত এই কয়েকটাই কেস হইতেছে আমাদের আমাদের এখানে এনেবল 25 পর্যন্ত হতে পারে এবং এখানে অবশ্যই কোনো সাইকেল থাকবে না ইনিশিয়ালি। প্রথমত আমরা এখানে ইনপুটটা নিয়ে নিছি, এখন আমরা ইনপুটটা নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পর আমরা প্রথমেই দেখতেছি যে আসলে কে কার সাথে কানেক্টেড। যে আমরা একটা ফাংশন কল করছি, এই ফাংশনে আমরা দেখতেছি যে কানেক্টেড কিনা। আমরা এখানে রিকার্সিভ কলের মাধ্যমে যে ইউ ডি এর সাথে কানেক্টেড কিনা এবং মাঝখানে পি ডিস্টেন্স আমরা কানেক্ট করতে পারতেছি কিনা। তো যদি আমরা আর এবং এ কানেক্টেড থাকে, যেখানে তো এটার ভ্যালুটা যাবে ট্রু অর ফলস, 1 অর 0 ভ্যালুটা থাকবে যে এ কানেক্টেড কিনা বা এলএস কানেক্টেড কিনা রাউটারের সাথে। এখানে থাকবে কি বব রাউটারের সাথে কানেক্টেড কিনা। তো এই জিনিস আমরা পেয়ে গেলাম। এই দুইটা জিনিস পাওয়ার পর আমরা যদি দেখি যে এলএস কানেক্টেড কিন্তু বব কানেক্টেড না, এলএস কানেক্টেড কিন্তু বব কানেক্টেড না, তার মানে কি অবশ্যই এলএস উইন হবে। তো সেক্ষেত্রে আমরা এলএস প্রিন্ট করে রিটার্ন করে দিলাম। আর যদি দেখি যে এলএস কানেক্টেড না, এলএস কানেক্টেড না, তাহলে এলএস কি করবে, এলএস তার নিজের ডিভাইসটাকে ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট করে দিবে, তাই না? ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট করে দিবে। সো আমরা এখানে একটা অ্যাজ অ্যাড করে দিতেছি এলএস ডিভাইস এবং রাউটারের সাথে। তো এখানে অ্যাজ একটা ফাংশন করা হয়েছে যেখানে জাস্ট আমাদের নর্মালি ইনপুট নেওয়ার মতো জাস্ট পেয়ার দুইটা অ্যাড করে দিছি গ্রাফে। তারপর এই দুইটা যাওয়ার পর আমরা যদি দেখি যে এলএস ডিভাইসটা অ্যাড করার পরেও যদি ববকে বব ডিভাইসের সাথে কানেক্টেড না থাকে, বব যদি রাউটারের সাথে কানেক্টেড না থাকে, তখন কি করবে, এখন তো ববের টার্ন। সো বব তখন ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট করে দিবে। তো এই কয়েকটা কাজ করার পর প্রথমে কি হলো যে আমাদের এলএস কানেক্টেড বব কানেক্টেড না এরকম কিনা এটা গেল। তারপর যদি দেখে যে এলএস কানেক্টেড না, তাহলে এলএস ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট হয়ে যাইতেছে। তারপর ববের টার্নে এসে যদি বব দেখে যে বব কানেক্টেড না, তাহলে ববও ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর এই জায়গাতে ফাইনালি এসে আমরা আবার ডিস্টেন্সটা ক্যালকুলেট করতেছি যে রাউটার থেকে এলআইসি ডিস্টেন্স কত, রাউটার থেকে ববের ডিস্টেন্স কত, এবং এই ডিস্টেন্স দুটো ক্যালকুলেট করার পরে আমরা এখানে ফাইনালি কম্পেয়ার করে প্রিন্ট করতেছি যে যদি এলআইসি ডিস্টেন্স ছোট হয় তাহলে এলআইসি, ববের ডিস্টেন্স ছোট হলে বব, আর যদি দুইটা সমান হয়ে যায় তাহলে টাই হবে। ঠিক আছে। আচ্ছা, মেসেজে দিলে সবসময় সাউন্ড বুঝতে পারি না, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যে এই প্রবলেমটা যে লাস্ট ডিসটেন্সটা আমরা ভিএফএস থেকে লেভেল ধরে কাজ করতে পারি না, যে যার লেভেল কম সে আগে হবে লাস্ট টেস্টটা।
হ্যাঁ, ডিস্টেন্সটা বিএফএস ডিএফএস যে কোনো ভাবেই করা যেতে পারে, যে আমাদের রাউটার থেকে এলএস এর ডিস্টেন্স কত, ববের ডিস্টেন্স কত, তো যে কোনো একভাবেই করা যাবে। ডিস্টেন্স ফাইনালি ক্যালকুলেট করে তারপর জাস্ট আমরা কম্পেয়ার করে দেবো। আচ্ছা, বাইনারি সার্চ এটা কোন প্রবলেমের? জি ভাই, তার আগের প্রবলেমটাতে। এটাতে জি জি। এটাতে ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ অড এলিমেন্টস, না এখানে আপনি বাইনারি সার্চ দিয়ে হচ্ছে নাম্বারটা সিলেক্ট করেন, যে ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ এলিমেন্ট আমরা এতগুলো অড রাখবো, তো এতগুলো অড রাখবো, কিন্তু ওই ভ্যালুগুলো আসলে কত হবে ওইটা কিভাবে সিলেক্ট করবেন? মানে আমরা যদি চেষ্টা করি যে এন সংখ্যক অ্যারেটাকে আমরা ফিল আপ করবো, যে আমরা এতগুলো অড নাম্বার বসে বসে ফিল আপ করলে কিন্তু তখন পারবেন না, কারণ আমাদের এন এবং এম এর ভ্যালু কিন্তু 10⁹, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু পারবেন না। আর যদি জাস্ট বাইনারি সার্চটা ইউজ করে ওই ভ্যালুটাকে ব্যবহার করে নর্মালি করেন, ওই রকমই কেসগুলো সবগুলো কেস চিন্তা করে করে দেখেন যে সবগুলো ওয়ান বসালাম, তারপর এরকম বসালাম, এইভাবে বসানো যায় কিনা, তাহলে হবে। আর সেক্ষেত্রে আসলে বাইনারি সার্চ করে আলাদা কোনো বেনিফিট আসতেছে না। আচ্ছা, নেক্সট আমরা দেখবো আই নম্বর প্রবলেম। আচ্ছা, আইতে বলছে ইউ হ্যাভ এন বোর্ডস এন্ড এন পেইন্ট কালার্স, the item board has length Li and there are Cj units of paint of color C. আচ্ছা, তো আমাদের তাহলে n সংখ্যক বোর্ড আছে এবং n সংখ্যক কালার আছে, এবং প্রত্যেকটা কালারের নির্দিষ্ট কিছু ইউনিট আছে, যে এই কালারটা এত ইউনিট আছে, এত ইউনিট পর্যন্ত আমরা কালার করতে পারবো, এবং প্রত্যেকটা বোর্ডের নির্দিষ্ট একটা লেন্থ আছে, যে এত লেন্থ পর্যন্ত আমাদের কালার করতে হবে। আচ্ছা, একজন প্রবলেম শিটটা চাইছেন, আমি কন্টেস্টের লিঙ্কটা দিয়ে দিতেছি বা গ্রুপে দিয়ে দেবো, আমি এখনো দিচ্ছি। তো ওই কন্টেস্টে গেলে প্রবলেমও পাবেন, ভার্চুয়ালি পার্টিসিপেট করতে পারবেন, বা এখান থেকে স্টেটমেন্ট টিউটোরিয়াল সবই দেখতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের n সংখ্যক বোর্ড আছে এবং n সংখ্যক পেইন্ট কালার আছে, এবং এটার পরিমাণও দেওয়া আছে, লেন্থ এবং কালারের পরিমাণ দেওয়া আছে। দ্য টোটাল লেন্থ অফ অল বোর্ডস ইকুয়াল দি টোটাল অ্যামাউন্ট অফ পেইন্ট, অর্থাৎ আমাদের সবগুলো বোর্ডের যে টোটাল লেন্থ এটা এবং সবগুলো পেইন্টের যে টোটাল অ্যামাউন্ট, এই দুইটা সাম সমান হবে। You must use all the paint and fully cover every board. তো আমাদের সবগুলো বোর্ডকে পেইন্ট করতে হবে, এবং সবগুলো বোর্ডের সম্পূর্ণটা প্রিন্ট করার মানে হচ্ছে আমাদের সম্পূর্ণ কালার সবগুলো পেইন্ট ব্যবহার হয়ে যাবে, যেহেতু আমাদের টোটাল লেন্থ এবং টোটাল কালারের অ্যামাউন্ট, পেইন্টের অ্যামাউন্ট সমান, তার মানে সবগুলো বোর্ড কালার করা মানে সব পেইন্ট শেষ হয়ে যাবে। Formally construct a matrix X of size n by n where Xij is a non-negative integer equal to the number of units of board I painted with color J. অর্থাৎ আমাদের এরকম একটা ম্যাট্রিক্স প্রিন্ট করতে হবে, যেখানে I তম কোনো একটা ভ্যালু আমাদের রিপ্রেজেন্ট করবে যে I তম বোর্ড যে তম কালার দ্বারা কত ইউনিট কালার করা হয়েছে, I তম বোর্ড যে তম কালার দ্বারা কত ইউনিট কালার করা হয়েছে, এবং এভাবে আমাদের সবগুলো বোর্ডের আমাদের রিপ্রেজেন্ট করতে হবে, যে বোর্ড 1 আমরা 1 নম্বর কালার দ্বারা 0 ইউনিট, 2 নম্বর কালার দ্বারা 2 ইউনিট, 3 নম্বর কালার দ্বারা 3 ইউনিট, এভাবে রং করা হয়েছে। এবং এখানে অবশ্যই আমাদের লেন্থ এবং কালারের অ্যামাউন্টটা আমাদের যেভাবে দেওয়া আছে সেম মিলতে হবে। যেমন এখানে আমাদের বোর্ডের লেন্থ দেওয়া ছিল 523, সো 1 নম্বর বোর্ডের টোটাল 5 লেন্থ কালার করা হয়েছে,
2 নম্বর বোর্ডে 2 লাইন কালার করা হয়েছে, 3 নম্বর বোর্ডে 3 লাইন কালার করা হয়েছে। তার মানে সবগুলো বোর্ডে সম্পূর্ণ কালার করা হয়েছে। এবং কালার পেন্টের ক্ষেত্রে যদি দেখি, 1 নম্বর পেন ছিল 2 ইউনিট, 1 নম্বর পেন থেকে টোটাল 2 ইউনিট কালার করা হয়েছে। 2 নম্বর পেন থেকে টোটাল 5 ইউনিট দেওয়া ছিল, 5 ইউনিট কালার করা হয়েছে। 3 নম্বর পেনটে 3 ইউনিট দেওয়া ছিল, 3 ইউনিট কালার করা হয়েছে। অর্থাৎ আমাদের এই সামগুলো মিলতে হবে এবং আমাদের এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করতে হবে। এবং প্রিন্ট করার সময় একই সাথে আমাদের একটা সিকোয়েন্সও প্রিন্ট করতে হবে, যে সেইটুকু তো গেল যে আমাদের কালার এবং লেন্থ যেন মিলে সামটা। তারপর আমাদের বলছে যে এ পেন্টিং ইজ কল্ড সিম্পল if the boards can be ordered as P1 থেকে Pn, so that for every k from 1 to n the first k boards use at most k distinct colors in total. অর্থাৎ আমাদের তো n সংখ্যক পেন্টিং এর অর্ডার আছে, যে কোন বোর্ডের করে কোন বোর্ডকে আমরা কালার করতেছি, কোন বোর্ডে করে কোন বোর্ড কালার করতেছি। এটা যদি আমরা একটা অর্ডারে লিখি, যে আমাদের যে অর্ডারে কালার করতেছি ওই অর্ডারটা যদি লিখি, তাহলে আমাদের এই কালারিংটা পেন্টিংটা সিম্পল বলা হবে যদি দেখা যায় যে ফার্স্ট কে সংখ্যক বোর্ডে অ্যাটমোস্ট কে সংখ্যক ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করা হয়েছে। দ্যাট ইজ দ্য নাম্বার অফ কালার্স অ্যাপিয়ারিং অন অ্যাট লিস্ট ওয়ান অফ দিস কে বোর্ডস ইজ অ্যাটমোস্ট কে। এটা আমরা টেস্ট কেসে ক্লিয়ার হয়ে যাবে। It can be shown that a simple painting always exists. So আমাদের এখানে যে জিনিসটা বলা হয়েছে এটা অবশ্যই অলওয়েজ এক্সিস্ট করবে, আমাদের ইনপুটটা এমন ভাবেই দেওয়া থাকবে। You must output a simple painting together with such an order as proof that it is simple. So আমাদের এরকম একটা অর্ডারও প্রিন্ট করতে হবে, যে এই অর্ডারে যদি আমরা পেন্টিংটা কমপ্লিট করি তাহলে আমাদের এই পেন্টিংটা একটা সিম্পল পেন্টিং হবে। আচ্ছা, তো সিম্পল হবে কিনা এই জিনিসটা তো আসলে যেটা বলা হয়েছে, যে আমাদের যে অর্ডারে প্রিন্টিং করব যে অর্ডারে, আমরা এটা দেখি ঠিকই, যে অর্ডারে প্রিন্টিং করবো। তো 3 নম্বর বোর্ড, আমরা প্রথম একটা বোর্ডের কথা যদি চিন্তা করি, প্রথম একটা বোর্ড কালার করতে কতগুলো ভিন্ন ভিন্ন পেন্ট ব্যবহার করতে হয়েছে। 3 নম্বর বোর্ডটা কালার করতে আমাদের জাস্ট একটা ভিন্ন পেন্ট ব্যবহার করতে হয়েছে, যেটা হচ্ছে 2 নম্বর পেন্ট। তো প্রথম একটা বোর্ড কালার করার জন্য জাস্ট একটা পেন্ট ব্যবহার করা হয়েছে। তারপর প্রথম দুইটা যদি চিন্তা করি, প্রথম দুইটা কালার করতে 3 এবং 1, 3 নম্বর বোর্ড এবং 1 নম্বর বোর্ড, এই দুইটা বোর্ড কালার করতে কতগুলো ভিন্ন ভিন্ন পেন ব্যবহার করা হয়েছে। 2 নম্বর পেন ব্যবহার করা হয়েছে এবং 3 নম্বর পেন ব্যবহার করা হয়েছে, আর এটাতে শুধু 2 নম্বর পেন। তার মানে আমাদের 2 এবং 3 এই দুইটা পেন্টই শুধু ব্যবহার হয়েছে। তার মানে ভিন্ন ভিন্ন পেন কটা ব্যবহার করা হয়েছে, 2টা। তার মানে প্রথম দুইটা বোর্ড কালার করার জন্য ভিন্ন ভিন্ন পেন 2টা ব্যবহার করা হয়েছে। তারপর প্রথম তিনটা বোর্ড পেন্ট করার জন্য ভিন্ন ভিন্ন কতগুলো পেন ব্যবহার করা হয়েছে। প্রথম তিনটা দেখলে এখানে 2 নম্বর 3 নম্বর ব্যবহার হয়েছে, এখানে 1 নম্বর ব্যবহার হয়েছে, এখানে 2 নম্বর ব্যবহার হয়েছে। তার মানে 1 2 3 তিনটাই ব্যবহার হয়েছে। তো প্রথম তিনটা বোর্ড পেন্ট করার জন্য আমাদের তিনটা ভিন্ন ভিন্ন পেন্ট ব্যবহার করা হয়েছে। তো এখানে এই জিনিসটাই বলছে যে আমাদের এমন ভাবে পেন্ট করতে হবে, এমন অর্ডারে পেন্ট করতে হবে যেন ফার্স্ট কে সংখ্যক বোর্ডের মধ্যে সর্বোচ্চ কে সংখ্যক ভিন্ন ভিন্ন কালার থাকে। যেমন এখানে প্রথম একটা বোর্ড কালার করতে সর্বোচ্চ একটা ভিন্ন কালার ব্যবহার করতে হবে। প্রথম দুইটা বোর্ড কালার করার জন্য সর্বোচ্চ 2টা পেন্ট ব্যবহার করতে পারবো। প্রথম 3টা বোর্ড কালার করার জন্য সর্বোচ্চ 3টা পেন্ট ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সো আমাদের জাস্ট এই ম্যাট্রিক্সটা প্রিন্ট করলেই হবে না, আমাদের একই সাথে এই অর্ডারটাও প্রিন্ট করতে হবে, যে অর্ডারে প্রিন্ট করলে আমাদের এই ডিস্টিংক্ট পেন্টের সংখ্যাটা, যে শর্ত দেওয়া আছে সিম্পল পেন্টিং হওয়ার জন্য, এই শর্তটা যেন মেনে চলে। আচ্ছা, তো আমরা কালার তো করে ফেলতে পারবো, যেহেতু আমাদের টোটাল লেন্থ এবং টোটাল কালারের অ্যামাউন্ট সমান। তার মানে আমরা যেভাবেই কালার করি না কেন সবগুলোকে আমরা কালার করতে পারবো, সমস্যা নেই। সমস্যা হইতেছে আমাদের পেন্টিংটাকে সিম্পল রাখা, যে সিম্পল পেন্টিং যেন হয়। তো সিম্পল পেন্টিং রাখার জন্য আমাদের কি করা লাগতেছে, যে আমাদের সবার প্রথমে যে বোর্ডটা পেন্ট করব এটাতে মিনিমাম পসিবল পেন্ট ব্যবহার করতে হবে। সবার প্রথমে যে বোর্ডটা ব্যবহার করব এটাতে মিনিমাম পসিবল নাম্বার অফ কালার ব্যবহার করতে হবে। তার মানে প্রথম বোর্ডটা কালার করার জন্য আমাদের উচিত
এমন একটা পেন্টিং নেওয়া যে পেন্টিং এর অ্যামাউন্ট সবচেয়ে বেশি। আমাদের প্রথম বোর্ডটা কালার করার জন্য আমরা সর্বোচ্চ একটা পেন্ট ব্যবহার করতে পারবো। তার মানে আমাদের এমন একটা পেন্ট ব্যবহার ইউজ করা উচিত যেটাতে সবচেয়ে বেশি অ্যামাউন্টের কালার আছে। ঠিক আছে, তারপর 2 নম্বরটা যদি দেখি, তো প্রথমটা কালার করে ফেললাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমটা যে কালার করবো, প্রথম বোর্ড আসলে প্রথম কোন বোর্ডটা আমরা সিলেক্ট করব। তো আমরা যদি প্রথমবারে জাস্ট একটা কালারই ব্যবহার করতে পারবো, তার মানে আমাদের এমন একটা বোর্ড ইউজ করা উচিত, এমন একটা বোর্ড সিলেক্ট করা উচিত যে বোর্ডের লেন্থ সবচেয়ে কম। তাহলে ওইটা আমরা অল্প অ্যামাউন্ট দিয়ে কালার করে ফেলতে পারবো। তার মানে আমাদের বোর্ড সিলেকশনের সময় আমরা এমন ভাবে সিলেক্ট করবো যেন মিনিমাম লেন্থ হয়। আমরা যেহেতু অর্ডার অনুসারে চিন্তা করতেছি, তো সবার প্রথমে যে বোর্ডটা আমরা সিলেক্ট করবো ওই বোর্ডটা যেন মিনিমাম লেন্থের হয়। তাহলে ওইটাতে কালারের অ্যামাউন্ট কম লাগবে, তাহলে ডিস্টিংক্ট কালারের সংখ্যাও কম হবে। এবং ওই বোর্ডটা পেন্ট করার জন্য আমরা এমন একটা পেন্ট সিলেক্ট করব যেটা অ্যামাউন্ট সবচেয়ে বেশি। তাহলে আমরা পসিবিলিটি আছে যে সম্পূর্ণ বোর্ডটাকে আমরা সাকসেসফুলি পেন্ট করতে পারবো। তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যে পেন্টে আছে ওই পেন্টটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে আমাদের মতো এই অর্ডারে পেন্ট করতে হবে যে আমরা বোর্ড গুলা সিলেক্ট করার সময় লেন্থ অনুসারে শর্টেড করে সিলেক্ট করব, এবং পেন্ট সিলেক্ট করার সময় সবচেয়ে বেশি অ্যামাউন্ট যার আছে ওই অনুসারে আমরা পেন্ট গুলো সিলেক্ট করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করতে পারি যে আমাদের যে বোর্ড গুলো দেওয়া থাকবে, আমাদের ইনপুটে এরকম বোর্ডের লেন্থ গুলো দেওয়া থাকবে। তো বোর্ডের লেন্থ অনুসারে আমরা শর্ট করে নিব। তাহলে আমরা লেন্থ অনুসারে যদি শর্ট করে নিই, তাহলে সবচেয়ে ছোট বোর্ডটা সামনে আসবে। সবার প্রথমে সবচেয়ে ছোট বোর্ডটা আমরা কালার করবো, তারপরে সেকেন্ড ছোটটা, আর সবার শেষে হচ্ছে সবচেয়ে বড়টা। আর কালার যখন সিলেক্ট করবো, পেন যখন সিলেক্ট করবো, তখন আমরা সবচেয়ে বেশি অ্যামাউন্ট যাদের আছে তাদেরকে আগে সিলেক্ট করবো। আমি 5 অ্যামাউন্টের যেটা, ওইটা সবার আগে আসবে, আর সবার শেষে যাবে 2 অ্যামাউন্টেরটা। ঠিক আছে, বোর্ড এবং কালার এভাবে সিলেক্ট করবো। এবং আমাদের পরবর্তীতে ইন্ডেক্স গুলা লাগবে। ইন্ডেক্স গুলো আমাদের যেহেতু বোর্ডের অর্ডারটা প্রিন্ট করা লাগতেছে, তার মানে আমরা এখানে শর্ট করে ফেলে তো আমাদের ইন্ডেক্স গুলা হারিয়ে যাচ্ছে। সো আমাদের এখানে পেয়ার আকারে ইন্ডেক্স গুলো সহ রেখে দিতে হবে। শর্ট করার আগে পেয়ার করে, প্রথমে ভ্যালু তারপরে ইন্ডেক্স, এভাবে পেয়ার করে নিতে হবে। আর প্রিন্টের ক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রেও আমাদের ইন্ডেক্সটা লাগবে। কেন লাগবে? কারণ আমাদের কিন্তু অ্যারেটা বিল্ড করা লাগতেছে, যে আমাদের কোনো একটা বিল্ড আমরা এই অ্যামাউন্ট প্রিন্ট করবো, সেটা কোন কালার থেকে প্রিন্ট করা হইতেছে, তো এই কালারের ইন্ডেক্সটা কিন্তু লাগতেছে, যে আমাদের 1 নম্বর কালারটা ইউজ করা হইতেছে বা 2 নম্বর কালারটা ইউজ করা হইতেছে। তো কালারের ইন্ডেক্সটাও কিন্তু লাগতেছে, এই কারণে আমাদের এইটাতেও ইন্ডেক্সটা রেখে দিতে হবে। প্রিন্টের ক্ষেত্রেও আমরা ইন্ডেক্সটা পেয়ার করে রাখবো, বোর্ডের ক্ষেত্রেও ইন্ডেক্সটা পেয়ার করে রাখবো। পেয়ার করে রেখে তারপরে আমরা শর্ট করবো। এবং তাহলে বোর্ড শর্ট হইতেছে কিভাবে? অ্যাসেন্ডিং অর্ডারে। আর পেন প্রিন্ট হইতেছে অর্ডার, শর্ট হইতেছে ডিসেন্ডিং অর্ডারে। এবং শর্ট করার পরে আমরা হচ্ছে একটা একটা করে সিলেক্ট করতেছি, যে সবার প্রথম বোর্ডটা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যতক্ষণ মধ্যে এটা কালার কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত কালার করবো। এটা কালার কমপ্লিট হয়ে গেলে নেক্সট বোর্ডে যাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা কালার গুলো সিলেক্ট করবো। প্রথমত আমাদের n সংখ্যক বোর্ড এবং কালার এগুলো আমরা ইনপুট, এখানে ভেক্টরটা ডিক্লেয়ার করে নিছি, এবং এখানে আমরা পেয়ার আকারে ডিক্লেয়ার করছি। তো আমরা ইন্ডেক্স সহজ যেন রাখতে পারি। তবে এখানে আমরা ইনপুট নেওয়ার সময় এখানেই আমরা ফার্স্ট ভ্যালু হিসেবে বোর্ডের লেন্থ ইনপুট নিলাম, এবং সেকেন্ড ভ্যালু হিসেবে ইন্ডেক্সটাকে রেখে দিতেছি। ইন্ডেক্স এখানে +1 করে রাখা হয়েছে, কারণ আমরা যখন প্রিন্ট করব তখন 1 যোগ করে প্রিন্ট করা লাগতেছে। বা নর্মাল আই রাখলেও সমস্যা নেই, সেক্ষেত্রে প্রিন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে পরবর্তীতে এখানে 1 যোগ করে প্রিন্ট করতে হবে। আর কালারের ক্ষেত্রে আমরা এখানে
ইন্ডেক্সটাকে রেখে দিতেছি সেকেন্ড এলিমেন্ট হিসেবে, এবং ফার্স্ট এলিমেন্ট হিসেবে কালারের অ্যামাউন্টটা নিতেছি। এখানে আমরা 1 যোগ করতেছি না, কারণ এটা আমরা প্রিন্ট করবো না, এটা দিয়ে আমরা জাস্ট ম্যাট্রিক্সটা গঠন করবো, এবং ম্যাট্রিক্সটা আমরা জিরো বেসড নিছি, জিরো বেসড ইন্ডেক্সিং নিছি, সেখানে আমরা এর সাথে 1 যোগ করি নাই। আচ্ছা, এটুকুতে আমরা পিওর হিসেবে তাহলে ইনপুটটা নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পর এখন আমরা এই দুইটাকে শর্ট করে নিতেছি। বোর্ড গুলোকে আমরা শর্ট করতেছি অ্যাসেন্ডিং অর্ডারে, আর কালার গুলোকে শর্ট করতেছি ডিসেন্ডিং অর্ডারে। সেখানে গ্রেটার ইউজ করা হয়েছে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করার জন্য। এখন তাহলে আমরা অ্যান্সারটা গঠন করবো। অ্যান্সারের যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্সটা আমরা এখন বিল্ড করব। তো এই ম্যাট্রিক্সটা বিল্ড করার জন্য কি আমরা প্রথমত প্রত্যেকটা বোর্ডে যাবো, 0 থেকে n-1 পর্যন্ত প্রত্যেকটা বোর্ডে আমরা একটা একটা করে যাব। সো একটা বোর্ডে যাওয়ার পর আমরা এখানে রিকোয়ার্ড, এখানে আমরা দেখবো যে আসলে আমাদের কি পরিমাণ পেন্টিং লাগবে। তো এটা আমরা লেন্থ থেকে পেয়ে যাবো, বোর্ডের যত লেন্থ আমাদের ঠিক তত পরিমাণ পেন্টিং লাগবে। এবং এখানে বোর্ডের নাম্বারটা আমরা নিয়ে নিতেছি, আমরা যেহেতু ম্যাট্রিক্স টেস্ট করতে হবে, তো ম্যাট্রিক্সের মধ্যে আসলে বোর্ডের ইন্ডেক্সটা কত হবে। আমরা এর আগে দেখছি যে এখানে ইন্ডেক্স গুলো আমরা +1 করে রাখছি, কিন্তু আমরা ম্যাট্রিক্সে তো জিরো বেসড ইন্ডেক্স, সেই কারণে এখানে 1 বিয়োগ করে জিরো বেসড ইন্ডেক্সটা বোর্ড নাম্বারে রাখা হয়েছে। তারপর আমরা 0 থেকে শুরু করে আমরা পেন্টিং গুলো অ্যাক্সেস করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই রিকোয়ার্ড অ্যামাউন্ট ফুলফিল না হইতেছে। রিকোয়ার্ড যতটুকু কালার করা প্রয়োজন ততটুকু রং আমরা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট একটা একটা করে কালারে যেতে থাকবো। তো এখানে এমএন হচ্ছে মিনিমাম অফ যতটুকু রিকোয়ার্ড, এবং মিনিমাম অফ যেতম পেন্টিং এর কালার যতটুকু আছে। তো এটা দুইটার মধ্যে যেটা মিনিমাম আমরা আসলে ততটুকুই রং করতে পারবো। অর্থাৎ দেখা গেলো যে একটা বোর্ডে আমাদের লেন্থ হচ্ছে অবশিষ্ট আছে 2, আর আমরা যে পেন্টিংটা সিলেক্ট করছি ওই পেন্টিং এ কালারের পরিমাণ আছে 3 ইউনিট। তো এখান থেকে আমরা কত ইউনিট কালার করবো, তাহলে 2 ইউনিট, যেটা মিনিমাম। আবার আরেকটা হতে পারে যে আমাদের বোর্ডের লেন্থ হচ্ছে 5 কিন্তু আমাদের কালার আছে 3 ইউনিট। তো এখানে আমরা কত ইউনিট কালার করতে পারবো, 3 ইউনিট কালার করতে পারবো, কারণ রং আছে 3 ইউনিট। তো এই দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটাই আমরা কালার করতে পারবো। তো মিনিমামটা আমরা নিয়ে নেওয়ার পর সেটা আমরা রিকোয়ার্ড থেকে বাদ দিয়ে দেবো, যেহেতু আমরা অলরেডি মিনিমাম অ্যামাউন্ট কালার করে ফেলছি। সেই কারণে রিকোয়ার্ড এর অ্যামাউন্টটা তো এখন বিয়োগ হয়ে যাবে। সো রিকোয়ার্ড অ্যামাউন্ট থেকে অ্যামাউন্টের ভ্যালুটা বিয়োগ করে দিতেছি। এবং আমরা যদি এই পরিমাণ কালার করে ফেলছি তাহলে কি এটা কালার থেকেও তো কমে গেছে। তো আমরা যেতম কালারটা সিলেক্ট করছি যেতম কালারের ভ্যালু এমএন কমে গেছে, যেতম কালারের ভ্যালু এমএন কমে গেছে। এবং তাহলে এই আইতম বোর্ড যেতম কালার কত অ্যামাউন্ট কালার করা হয়েছে এমএন ইউনিট। তাহলে এটা আমরা অ্যান্সারে রেখে দিই। আমাদের অ্যান্সার ম্যাট্রিক্স এই বোর্ড নাম্বার এত নাম্বার বোর্ড এবং এত নাম্বার পেন্টিং, এটার অ্যামাউন্ট কত এমএন। সো এত অ্যামাউন্ট পেন্ট করা হয়েছে। তো এভাবে আমরা পেন্ট করতে করতে একটা সময় তো গিয়ে দেখবো যে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট 0 হয়ে গেছে। তো যখনই আমরা দেখবো যে রিকোয়ার্ড অ্যামাউন্ট 0 হয়ে গেছে তার মানে এই বোর্ডটা আমাদের আর পেন্ট করার দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা ব্যাক করে দিব। তো ব্যাক করে দিলে আমাদের এই লুপ শেষ হয়ে যাবে। তখন আমরা নেক্সট বোর্ডের জন্য আবার নেক্সট ইটারেশন যাবে আই এর জন্য। তো নেক্সট বোর্ডটা তখন আবার কালার করবে। তো এইভাবে সবগুলো বোর্ড আমরা কালার করব। এবং এখানে যেহেতু আমরা সবচেয়ে বড় পেন্টিং গুলো থেকে আস্তে আস্তে যাইতেছি, সেখানে অবশ্যই আমাদের যে পেন্টিং এর যে কাউন্টটা, আমাদের যে শর্তটা দেওয়া ছিল শর্তটা অবশ্যই মেনটেন হবে, এবং আমাদের ইনপুট গুলো এমন ভাবেই দেওয়া থাকবে যেন আমাদের অ্যাটলিস্ট একটা সিম্পল পাথ থাকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে বোর্ড আমাদের ম্যাট্রিক্সটা গঠন করা হয়ে গেছে, অ্যান্সার ম্যাট্রিক্সটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা নর্মালি জাস্ট অ্যান্সার ম্যাট্রিক্সটা আমরা প্রিন্ট করে যাব, এবং তারপরে আমাদের অর্ডারটাকে প্রিন্ট করতে হবে যে আমরা কোন অর্ডারে বোর্ডগুলোকে প্রিন্ট করছি। তো আমরা কোন অর্ডারে বোর্ডগুলো প্রিন্ট করছি এটা তো আমরা অলরেডি শর্ট করে রাখছি বোর্ডগুলো, সবচেয়ে ছোট লেন্থটা সবার সামনে, তারপরে নেক্সট যেটা লেন্থ, সো লেন্থ অনুসারে আমরা অলরেডি শর্টেড করে রাখছি, এবং ওই অর্ডারেই আমরা কিন্তু কালার করছি। সো ওই অর্ডারটাই আমরা জাস্ট প্রিন্ট করে দিব। কিন্তু ওই অর্ডারটা প্রিন্ট করার সময় আমাদের অ্যাকচুয়াল ইন্ডেক্সটা আমরা সেকেন্ড পজিশনে রাখছি। আমরা যখন ইনপুট নিছিলাম সেকেন্ড পজিশনে অ্যাকচুয়াল ইন্ডেক্সটা রাখছি। সো সেকেন্ড পজিশন থেকে আমরা ওই অ্যাকচুয়াল ইন্ডেক্সটা প্রিন্ট করে দিতেছি। ঠিক আছে। আচ্ছা, এফ নম্বর কি দেখাবো?
F নাম্বার কেউ দেখতে ইচ্ছুক? আচ্ছা, F নাম্বার মোটামুটি একটা আইডিয়া দিই, আগে আমরা প্রবলেমটা আগে বুঝি। ইউ আর গিভেন টু নন নেগেটিভ ইন্টিজার্স n and m। আমাদের দুইটা নন নেগেটিভ ইন্টিজার দেওয়া থাকবে n এবং m, এবং তারপর আমাদের বলছে কি an array of non negative integers a1 থেকে an is good if for every index I the bitwise and of the first I elements equals the bitwise or of the last n minus I plus 1 elements। তার মানে the array is good if ফার্স্টের দিক থেকে কিছু এলিমেন্টের এন্ড এবং ওই এলিমেন্ট থেকে শেষ এলিমেন্ট গুলোর অর, এই দুইটা ভ্যালু যদি সমান হয়। প্রথম দিক থেকে কিছু সংখ্যক এলিমেন্ট এন্ড করা হয়েছে এবং অবশ্যই যে এলিমেন্ট গুলো আছে আইটেম এলিমেন্ট সহ ওইগুলোকে অর করা হয়েছে এবং ওই ভ্যালুটা যদি সমান হয় তাহলে এটাকে আমাদের বলতেছে গুড। এবং এটা অবশ্যই সব ইন্ডেক্সের জন্য, আই এর সব ভ্যালুর জন্য। আমাদের এমন একটা অ্যারে নিতে হবে, যেমন আমরা যদি একটু দেখি যে আমরা একটা অ্যারে যদি নিই, যে এখানে অনেকগুলো ওয়ান আছে তারপর অনেকগুলো জিরো আছে, এটা যদি আমরা সব আই এর জন্য চিন্তা করি যে আই ইকুয়াল 0, আমরা এইটুকু এন্ড করব এবং এইটুকু অর করবো, সরি এইটুকু এন্ড করবো, শুধু প্রথম এলিমেন্ট এন্ড করবো। আই এর ভ্যালু যদি 0 হয় বা 1 ইন্ডেক্স হলে 1 হয়, তাহলে প্রথম এলিমেন্টটা শুধু এন্ড করলে কি হবে 1। আই ইকুয়াল যখন 1 তখন এন্ড এর ভ্যালু আসতেছে 1, আর অর এর ভ্যালু কি হবে, অর এর ভ্যালু হচ্ছে আই সহ পিছনে সবগুলো এলিমেন্টের অর। তাহলে সবগুলো অর করলে এখানে 0 আছে 1 আছে, তার মানে অর হবে 1। আই ইকুয়াল যদি 2 নেই, এই দুইটা এন্ড এবং 2 নম্বর থেকে পিছনে সবগুলোর অর, এক্ষেত্রেও কি এন্ড এবং অর 1 আসতেছে। আই ইকুয়াল 3 আসলেও 3 নিলেও সেম। আই ইকুয়াল যদি 4 নেই, প্রথম চারটার এন্ড 1 এবং এটা সহ পিছনে গুলোর অর 1। আই ইকুয়াল 4 এর জন্য যদি লিখি তাহলে 1 1। আই ইকুয়াল 5 যদি নেই, তাহলে প্রথম পাঁচটা এন্ড করলে আসবে 0 এবং এই পিছনে গুলো অর করলে আসবে 0, যেখানেও কিন্তু সেম আসতেছে, দুইটাই 0 আসতেছে বা সেম আসতেছে। তারপর আই ইকুয়াল 6 এর জন্য সেম আসবে, আই ইকুয়াল 6 এর জন্য এন্ড এর ভ্যালু 0 আসবে এবং পিছনে গুলো অর করলে অর এর ভ্যালু 0 আসবে, সেইভাবে চলতে থাকবে। তো এই কেসটা আমরা গুড বলতে পারি, এরকম কেসে আমরা এটা বলতে পারি কি গুড। কিন্তু কেসটা যদি এরকম হতো যে এখানে একটা 1 আছে তারপর 0 আছে, 1 আছে আবার 0 আছে, এরকম যদি হতো তাহলে এইটুকু যখন নিব এন্ড করলে 1 তারপর এইটুকু আর করলে 1, এটা ঠিক আছে। আই ইকুয়াল 1 এর জন্য 1 1 এ আসতেছে, আই ইকুয়াল 2 এর জন্য এটাও 1 1 আসবে, এইটুকু এন্ড করলে 1 আসে, এইটুকু আর করলে 1 আসে, তাহলে এটার জন্য 1 1 আসতেছে। আই ইকুয়াল 3 এর জন্য কি হবে, এইটুকু এন্ড করলে এটা এখন কিন্তু এটা 0 হয়ে যেতেছে, এন্ড এর ভ্যালু 0, আর এইটুকু যদি অর করি পরের ভ্যালু কিন্তু 1 হইতেছে, কারণ আমাদের পিছনে একটা 1 আছে। আমরা এখানে এন্ড এর ভ্যালু পাইতেছি 0, পরের ভ্যালু পাইতেছি 1। এর ক্ষেত্রেও সেম, এন্ড এর ভ্যালু 0, পরের ভ্যালু 1। এটার ক্ষেত্রে এন্ড এর ভ্যালু 0, পরের ভ্যালু 1, তাই না? আর লাস্ট একটার ক্ষেত্রে এন্ড এর ভ্যালু 0, পরের ভ্যালু 0। এখানে কয়েকটা মাঝখান দিয়ে কয়েকটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে যেখানে এন্ড এবং অর মিলতেছে না। এটা মূলত কখন হয়, এটা কেন হইতেছে, দেখা গেলো যে আমরা কোনো একটা জিরোতে আছি, সামনে এলিমেন্ট গুলো নিয়ে আমরা এন্ড করলাম, যখন এটা 0 হয়ে গেছে কিন্তু এই 0-র পরে আরেকটা 1 আসছে কোনো একটা পজিশনে, পিছনে ডান দিকে কোনো একটা পজিশনে 1 আসছে, সো ওই 1 এর কারণে দেখা গেল যে ওয়ার এর ভ্যালুটা 1 হয়ে যেতেছে 0 না হয়ে। তার মানে আমাদের দুইটা 1 ব্লকের মাঝখানে যদি 0 থাকে, অর্থাৎ 1 কিছু সংখ্যক 1 তারপরে 0 এসে তারপর যদি আবার 1 আসে, তাহলে ওইটা কিন্তু আর গুড বলা যাবে না।
ঠিক আছে। তাহলে এখানে মূল কনসেপ্টটা হচ্ছে এটাই যে আমাদের প্রথমে কিছু সংখ্যক 1 থাকবে, তারপরে কিছু সংখ্যক 0 থাকবে। তো এরকম যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোকে আমরা গুণ বলতে পারবো। আর এটা যদি দেখালাম, এটা অবশ্যই বাইনারিতে দেখাইছি, যে এখানে বাইনারিতে জাস্ট একটা বিট নিয়ে দেখানো হয়েছে, বা ডেসিমালে চিন্তা করলেও সেম 10 এক বিটারই। তো আমরা এই কাজটা জাস্ট একটা বিট ধরে কাজ করতে পারতেছি এভাবে। ঠিক আছে, তো এরকম বিটের সংখ্যা তো আর একটা না, আমাদের নাম্বার কত 10⁻18 পর্যন্ত থাকবে। তার মানে আমাদের বিটের সংখ্যা প্রায় 63 বিট হবে। 63 বিটের কাছে আছে, 63 বা 62 হতে পারে। তো 63 বিট যদি হয়, তাহলে 63 বিটের জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কেস হবে, তাই না? যেমন এটা তো একটা বিলিং হবে, এটা দেখা গেল যে 0তম বিটটা হচ্ছে এইরকমই আছে। তো আমাদের এন সংখ্যক এলিমেন্ট তো এখানে আমাদের কয়টা আছে, 8টা এলিমেন্ট। এনেবলে যদি 8 হয়, এনেবলে যদি 8 হয়, এনেবলে 8 হলে এটা ধরলাম যে 0তম বিট প্যাটার্ন। তো 8টা নাম্বারের 0তম বিট প্যাটার্ন হচ্ছে এরকম। তবে ফার্স্ট বিট প্যাটার্ন আরেকটা গুড হইতে পারে, ওইটা দেখা গেলো যে প্রথম 4টা 1 না, প্রথম 3টা 1 বাকিগুলো 0। তো এটাও কিন্তু গুড। এবং এই 1 নম্বর বিটের সাথে কিন্তু 0 নম্বর বিটের কখনো কলিশন হবে না, বা সমস্যা তো নাই। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিট পজিশন আমাদের গুড থাকতে হবে, তাহলেই হবে। ইন্ডিভিজুয়ালি আমাদের যে 63 বিট, প্রত্যেকটা বিটের যে প্যাটার্ন, প্রত্যেকটা বিটের প্যাটার্ন আমাদের গুড হতে হবে। একটা বিটের প্যাটার্নও গুড নন গুড হওয়া যাবে না, বা ব্যাড হওয়া যাবে না। আচ্ছা, তো এখানে আচ্ছা, এখানে 1 থেকে n পর্যন্ত সবগুলা সেম হইতে হবে না, কারণ বলছো তো আই না, আই ধরবো 0 থেকে i পর্যন্ত, আই থেকে n পর্যন্ত, এমন না? এখানে মূলত বিট বিটের কথা বলতেছে যে 63 বিট, তো 0 নম্বর বিটের প্যাটার্ন, 1 নম্বর বিটের প্যাটার্ন। এবং এখানে হচ্ছে এলিমেন্ট গুলো যে এটা 1 নম্বর এলিমেন্টের 0তম বিট, এটা 2 নম্বর এলিমেন্টের 0তম বিট। ঠিক আছে, এটা হচ্ছে nতম এলিমেন্টের 0তম বিট। আমাদের মূলত যে কোনো একটা বিটের জন্য, যে 0তম বিট বা 1তম বিট, ওই বিটের জন্য আমাদের প্যাটার্নটা হতে হবে এরকম, যে প্রথমে কিছু সংখ্যক 1, তারপরে বাকিগুলো 0। ঠিক আছে, যদি জি। এরকম থাকে তাহলে এটা শুধু আমরা গুড ধরতে পারবো। এবং সম্পূর্ণ নাম্বারটা গুড হওয়ার জন্য, বা আমাদের পুরো অ্যারেটা গুড হওয়ার জন্য, আমাদের অবশ্যই সবগুলো প্যাটার্নই এরকম ফলো করতে হবে, যে কিছু সংখ্যক 1 তারপরে বাকিগুলো 0। যদি এরকম ফলো করে সবগুলো বিট প্যাটার্ন 63টা বিটের প্রত্যেকটাই, তাহলে এটাকে আমরা গুড বলতে পারবো। জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের এখানে আবার একটা কন্ডিশন দেওয়া আছে, যে আমাদের এই যে আমাদের যে অ্যারের যে এলিমেন্টগুলো অবশ্যই এম এর মধ্যে থাকতে হবে। তো যেহেতু এম এর মধ্যে থাকতে হবে, তার মানে আমাদের একটা কনস্ট্যান্ট আছে, যে আমরা 0তম বা কোনো একটা বিট পজিশন, ওটা আমরা 1 আসলে বানাইতে পারবো কিনা। তো দেখা গেলো যে আমাদের ওই পজিশনের বিটটা আমরা 1 বানাইতে পারবো। তো যদি 1 বানাইতে পারি, তাহলে ওই 1টা আসলে কতগুলো নাম্বারের মধ্যে রাখবো, আমরা সবগুলোকে রাখবো না এই কয়েকটা 1 রাখবো, এই কয়েকটা 1 রাখবো। তো আমাদের অনেকগুলো পসিবল হয়ে আছে, যে আমরা প্রথম একটা বিট 1 রাখবো, প্রথম 2টা বিট 1 রাখবো, 2টা নাম্বারে 1 রাখবো, প্রথম 3টা নাম্বারে 1 রাখবো, এভাবে প্রথম n সংখ্যক নাম্বারে 1 রাখবো। তারপরে আমাদের এখানে n সংখ্যক পসিবিলিটি আছে জাস্ট একটা বিটের জন্য। 0তম বিটের জন্য আমাদের দেখা গেল যে 0তম বিটে আমাদের 1 রাখতে পারবো। তো আমাদের যে অ্যারেটা আছে, আমাদের এই অ্যারেতে 0তম বিটে যদি 1 রাখি, তাহলে নাম্বারটা m এর মধ্যেই থাকতেছে। তো এরকম যদি হয়, তাহলে আমরা 0তম বিটে যে 1 রাখবো, এই 1টা আসলে আমরা n সংখ্যক নাম্বারের মধ্যে ফার্স্ট কতগুলো নাম্বারে 1 রাখবো, আর শেষে বাকিগুলোতে 0 রাখবো। তো এটার উপর ভিত্তি করে আমাদের n সংখ্যক পসিবল কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, যে আমাদের মনে করি যে আমাদের m এর ভ্যালু হচ্ছে 1, m ইকুয়াল যদি 1 হয়, তার মানে তো বিট আছে শুধু একটা, বিট আছে একটা, তাই না? তো আমাদের এখানে পসিবল কম্বিনেশন কয়টা হবে, n সংখ্যক হবে। একটা কম্বিনেশন হতে পারে এরকম, আরেকটা কম্বিনেশন হতে পারে দেখা গেলো যে আমাদের দুইটা 0, দুইটা 1 বাকিগুলো 0। আরেকটা কম্বিনেশন হতে পারে একটা 1 বাকিগুলো 0, আরেকটা কম্বিনেশন হতে পারে 7টা 1 বাকিগুলো 0। অর্থাৎ একটা 1 রাখতে পারি, 2টা রাখতে পারি, এভাবে n সংখ্যক 1 রাখতে পারি, তাই না? তো
তাহলে আমাদের এইরকম কম্বিনেশন আমাদের প্রত্যেকটা বিটের জন্য তো হবে। এটা তো গেলে কি 0তম বিটের জন্য। তাহলে আমাদের যেহেতু n সংখ্যক পসিবিলিটি আছে একটা বিটের জন্য, তো ধরলাম যে কোনো একটা নাম্বারে k সংখ্যক বিট 1 রাখা পসিবল। ঠিক আছে, অর্থাৎ এমন একটা নাম্বার নিলাম যেটাতে আমরা k সংখ্যক পজিশনে বিট 1 রাখতে পারবো। 1 রাখলে টাইমের ভিতরেই থাকতেছে। তাহলে সেক্ষেত্রে টোটাল পসিবল কম্বিনেশন কতগুলো হবে? n টু দি পাওয়ার k। কারণ দেখা গেলো যে এখানে 0তম বিটে একটা প্যাটার্ন, 0তম বিটে 1 রাখা যাইতেছে, বা তারপর 2 নম্বর বিটেও 1 রাখা যাইতেছে, তারপর দেখা গেলো যে 5 নম্বর বিটে 1 রাখা যাইতেছে, 5 নম্বর বিটে 1 রাখা যাইতেছে, বাকিগুলোতে আমরা 0 রাখবো। এই 3টা বিটে 1 রাখা যাইতেছে। তো এই 3টা বিটের প্রত্যেকটার জন্য তো আমাদের n সংখ্যক পসিবল কম্বিনেশন আছে, যে 0তম বিটে আমরা এইটুকু 1 রাখবো, বাকিগুলো 0, এইটুকু 1 রাখবো, বাকিগুলো 0। একইভাবে 2 নম্বর বিটে আমরা কতটুকু 1 রাখবো, বাকিগুলো 0 রাখবো। 5 নম্বর বিটে আমরা নির্দিষ্ট সংখ্যক 1 রাখবো, বাকিগুলো 0 রাখবো। প্রত্যেকটা বিটের জন্যই আমাদের এখানে 10টা n সংখ্যক করে পসিবল কম্বিনেশন, তাই না? তার মানে আমাদের টোটাল কম্বিনেশন কয়টা হইতেছে? এখানে n ইন্টু n ইন্টু n, তাহলে কি n এর পাওয়ার বাড়তেছে, তাই না? তার মানে n টু দি পাওয়ার k। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা নাম্বার সেট করি, যে আমরা কোনো একটা নাম্বার সেট করলাম যে 1010001, সো এই নাম্বারটাকে আমরা মাস্ক করে অ্যারেটা বিল্ড করব। অর্থাৎ অ্যারের প্রত্যেকটা বিটই আমরা অ্যারের সবগুলো এলিমেন্ট যদি আমরা ওয়ার্ক করি, ফাইনালি আমরা এই এলিমেন্টটা পাবো। ঠিক আছে, এরকম ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এটার জন্য এখানে আমাদের 3টা বিট আছে, যেখানে আমরা 1 বানাতে পারি কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করে। এবং তাহলে এই 3টা বিটের জন্য আমাদের টোটাল পসিবল কম্বিনেশন হইতেছে n টু দি পাওয়ার 3। ঠিক আছে, n টু দি পাওয়ার 3। এই জায়গাটা কি ধরতে পারছেন? একটু কমপ্লেক্স মনে হতে পারে। নাকি আরেকটু এক্সপ্লেন করবো, আরেকটা এক্সাম্পল দিয়ে? No. এটা রেসপন্স করতেছেন না। আচ্ছা, এখানে মনে হচ্ছে যেটা হয়েছে, তাহলে আমরা যদি লম্বালম্বি করে লিখি, তাহলে আমাদের এই বিট প্যাটার্নটা হচ্ছে 1010001। তো আমরা যদি এই নাম্বারটাকে মাস্ক করব, তাহলে আমাদের n সংখ্যক নাম্বার, প্রথম নাম্বারটার জন্য আমরা কিছু সংখ্যক করে 1 রাখতে পারবো। আমাদের n সংখ্যক নাম্বার, তো n সংখ্যক নাম্বারের মধ্যে আমরা প্রথম কতগুলোকে 1 রাখবো? এই বিটটা আমরা 1 রাখবো, তো তাহলে প্রথম কতগুলো 1 রাখবো? তাহলে এখানে n সংখ্যক পসিবিলিটি আছে, প্রথম একটা 1 রাখবো, বাকিগুলো 0। প্রথম 2টা নাম্বার 1 রাখবো, বাকিগুলো 0। সেভাবে n সংখ্যক পসিবিলিটি আছে। এর জন্য তো সবগুলোই 0, আমাদের যেহেতু মাস্কের ভ্যালুই 0, তার মানে সবগুলোই 0। সেখানে আমরা একটাই পসিবিলিটি পসিবল হয়। এখানেও n সংখ্যক পসিবল হয়, এখানে একটা, এখানে একটা, এখানে n সংখ্যক পসিবল হয়। তো তাহলে টোটাল পসিবল হইতেছে কত? n টু দি পাওয়ার k। যতগুলো 1 বিট আছে তত n টু দি পাওয়ার k। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের একটা নাম্বারের জন্য। আমরা একটা নাম্বার সিলেক্ট করছি যে আমরা এই নাম্বারটাকে মাস্ক করে আমরা অ্যারেটা বিল্ড করব, অর্থাৎ অ্যারে সবগুলো এলিমেন্ট অন করলে আমরা এই নাম্বারটা পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল নাম্বার অফ কম্বিনেশন হইতেছি হবে, আমরা জাস্ট টোটাল বিটটা নিতেছি, নাম্বার অফ বিট, তাহলে n টু দি পাওয়ার নাম্বার অফ এত বিট। এখন এই যে নাম্বারটা সিলেক্ট করবো, আমরা এই যে নাম্বারটা সিলেক্ট করলাম 1010001, এই নাম্বারটা অবশ্যই MSC ছোট বা সমান হতে হবে। তো MSC ছোট বা সমানের এইরকম নাম্বার তো অনেকগুলো আছে, তাই না? MSC ছোট বা সমান এরকম নাম্বার তো অনেকগুলো আছে, এবং প্রত্যেকটা বিট প্যাটার্ন আলাদা। এবং কোন একটা নাম্বার যখন আমরা মাস্ক হিসেবে নিতেছি, তাহলে আমরা মাস্ক হিসেবে সিলেক্ট করতে থাকে থাকে 0 থেকে শুরু করে m পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে একবার একবার করে মাস্ক করতেছি।
একবার একবার করে মাস্ক হিসেবে সিলেক্ট করতেছি 0 থেকে m পর্যন্ত প্রত্যেকটা নাম্বারকে, এবং যেই নাম্বারে বর্তমানে আছি, যে নাম্বারটাকে বর্তমানে মাস্ক হিসেবে সিলেক্ট করছি, ওই নাম্বারে কতগুলো বিট 1 আছে ওইটার ভিত্তিতে আমাদের অ্যান্সারে অ্যাড হইতেছে টোটাল নাম্বার অফ কম্বিনেশন। তার মানে প্রত্যেকটা মাস্ক ইকুয়াল যদি এটা হয়, তাহলে অ্যান্সার সাথে আমাদের প্রত্যেকবার অ্যাড হইতেছে কি, সাপোজ আমরা কোনো একটা মাস্কের জন্য আমরা এই টোটাল নাম্বার অফ কম্বিনেশন আমাদের পাস করতেছে একটা ফাংশন, আমরা জাস্ট মাস্কে ভ্যালু দিতেছি এবং এন্ড দিতেছি। তো এই ফাংশনটা কি করে, n টু দি পাওয়ার নাম্বার অফ 1 বিট বা সেট বিট ইন মাস্ক, এই জিনিসটা ক্যালকুলেট করে রিটার্ন করে। তো এটা আমরা প্রত্যেকটা মাস্কের জন্যই করতেছি, 0 থেকে m পর্যন্ত প্রত্যেকটা মাস্কের জন্যই করতেছি, ঠিক আছে। এখন আমাদের m এর ভ্যালু 10 টু দি পাওয়ার 18, n এর ভ্যালু 10 টু দি পাওয়ার 18। তার মানে আমরা প্রত্যেকটা নাম্বার কিন্তু ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারবো না, যে আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে নাম্বারে যাবো, ওই নাম্বারটাকে মাস্ক হিসেবে সিলেক্ট করবো, ওই নাম্বারে কতগুলো 1 বিট আছে ওই অনুসারে আমরা অ্যান্সারে অ্যাড করবো, ওইভাবে করতে পারবো না। আমাদের 10 টু দি পাওয়ার 18 পর্যন্ত হতে পারে m এর ভ্যালু। তার মানে এখানে আমাদের বিট ধরে কাজ করতে হবে, ঠিক অনেকটা হচ্ছে ডিজিট টিপির মতো, যে আমার বর্তমান বিটটা 1 রাখবো কিনা নাকি 0 রাখবো। সো বর্তমান বিটটা সাপোজ আমার মেইন নাম্বারে 1 আছে, তো এটাকে যদি 0 বানিয়ে দিই পরে সবগুলো বিটকে আমরা 1 বানাইতে পারবো। তো ওই অংশটা এক্স্যাক্টলি ডিজিট টিভির মতো অনেকটা, যে আমরা আসলে কতগুলো নাম্বার বানাইতে পারতেছি। তো এবং একটা অংশ আমরা জিরো জিরো থেকে নির্দিষ্ট একটা দেখা গেলো সবগুলো 1 1 1 এরকম পথে আমাদের যে নাম্বার গুলো হয়। ওয়ান জিরো জিরো 101 110 111। এখানে যদি আমরা নাম এটুকু জন্য আমরা যদি দেখি যে একটা বিট 1 আছে এরকম নাম্বার কতগুলো, 1 সেট বিট আছে কয়টা, একটা দুইটা তিনটা, দুইটা সেট বিট আছে কয়টা নাম্বারে, একটা দুইটাতে, তিনটা সেট বিট আছে একটা। তো এই জিনিসটা আমরা এনসিআর এর মাধ্যমে ক্যালকুলেট করতে পারি না, যে আমাদের এখানে এন এ ভ্যালু তিনটা বিট আছে, তো তিনটা বিটের মধ্যে একটা বিট সেট আছে কতভাবে, কতগুলো নাম্বার আছে যেখানে একটা বিট সেট আছে, তবে তিনটা বিটের মধ্যে দুইটা বিট কতগুলোতে সেট আছে, তিনটার মধ্যে তিনটা বিট কতগুলো সেট আছে, সেটা আমরা এনসিআর এর মাধ্যমে ক্যালকুলেট করে নিতে পারি। এবং ক্যালকুলেট করে 0 0 থেকে 1 1 1 পর্যন্ত এই সম্পূর্ণটার মধ্যে টোটাল কতগুলো পসিবল কম্বিনেশন হবে, এটা ক্যালকুলেট করার জন্য আমরা আলাদা একটা ফাংশন করে ফেলতে পারি। তো এটা আমাদের কাজটাকে সহজ করে দিয়ে আমরা ডিজিটিভি ফাংশনটাকে বেশি কমপ্লেক্স করবে না, এটা এভাবে এই অংশটুকু যদি আমরা আলাদা করে নিতে পারি, যে আমরা 0 0 থেকে নির্দিষ্ট যে কয়েকটা বিটি হোক সবগুলো বিট 1 1 করতে আমাদের এই কয়েকটা নাম্বার জন্য যে মাস্ক, এই মাস্কের জন্য আমরা টোটাল কতটুকু কম্বিনেশন পাইতেছি, কতগুলো কম্বিনেশন পাইতেছি, সেটার জন্য আমরা আলাদা একটা ফাংশন করে নিতে পারি। আচ্ছা, তো এটা আমরা করে নিলাম। এবং ডিজিটিভিতে যেটা হয় যে আমরা প্রত্যেকটা বিটে যাব, শুরু থেকে একটা একটা করে বিটে যাবো, একটা হচ্ছে টাইট রেখে যাব, যে আমাদের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটার সাথে এক্স্যাক্টলি সেম রেখে যাবো। আর যদি কোনো একটা জায়গায় ছোট হয়ে যায় তাহলে তো পিছনে সবগুলোকে 1 করে ফেলতে পারবো। আর যখন টাইট রেখে যাব সেখানে আমাদের এই জায়গাতে তো আমরা নাম্বার অফ সেট বিট ক্যালকুলেট করতেছি, যে আমাদের নাম্বার অফ সেট বিট এতগুলো আছে, যে একটা আছে এতটাতে, দুইটা আছে এতটাতে, এবং এখানে প্রত্যেকটার সাথে আমাদের দেখা গেল যে আমরা কোন একটা নাম্বার সামনে হয়তো টাইট ছিল, বাম পাশে হয়তো টাইট ছিল, আমাদের পিছনে 1010 ছিল, 10101 ছিল, তারপরে কোন একটা পজিশনে তারপরে হচ্ছে আমাদের তিনটা ডিজিট আছে, তিনটা বিট আছে। তো আমরা কি করছি, যে এটাকে 0 বানিয়েছি, এটাকে 0 বানিয়েছি, 0 বানানোর ফলে আমরা এখন এই পিছনের তিনটাকে এই 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত সবগুলো কম্বিনেশন নিতে পারতেছি। যে এখন তাহলে আমাদের সম্পূর্ণ মাস কিন্তু জাস্ট এইটুকু না, সম্পূর্ণ মাস হচ্ছে আমাদের এইটুকু। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ যে সেট বিট, আমাদের কিন্তু এখানে টোটাল নাম্বার অফ সেট বিট লাগতেছে। তো টোটাল নাম্বার অফ সেট বিট এখানে আমরা দেখছি জাস্ট একটা দুইটা তিনটা,
আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এটা না, এটার সাথে আরো দুইটা করে অ্যাড হবে, কারণ আমরা যেটুকু বাদ দিয়ে আসছি, পিছনে রেখে আসছি, ওইটুকুতে কিন্তু দুইটা সাইড বিট আছে। তো আমরা যখন এই জিনিসটা ক্যালকুলেট করবো, তাহলে এটার সাথে আমাদের এই দুইও অ্যাড করতে হবে। তো এই জিনিসটার মাধ্যমে আমরা ডিজিট ডিপির মাধ্যমে বাকি অংশটা করতে হবে। বাকি অংশ এইভাবে প্রত্যেকটা বিটে গিয়ে গিয়ে আমাদের টোটাল কোন নাম্বার অফ কম্বিনেশনটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা প্রথমে এন এবং এম নিয়ে নিলাম, এবং আমরা ডিজিটিপির মতো যেহেতু করতেছি, so আমরা এমএসবি থেকে যেতে হবে, এমএসবি থেকে যেতে হবে। আর এখানে প্রথমে এন কে মড করে নিছি, আমাদের এন এগুলো অনেক বড় থাকবে, সো আমাদের এন কে মড করে নিছি। আমরা এখানে বারবার মাল্টিপ্লাই হবে, মড করে নিলে সমস্যা নেই। এখানে প্রথমত আমরা একটা ফাংশন ব্যবহার করে এমএসবিটা বের করে নিছি, গেট এমএসবি দিয়ে। লগ দিয়েও করা যেতে পারে, কিন্তু লগে অনেক সময় ডিসিশনের জন্য এরর আসে। আচ্ছা, তারপর এই জায়গাতে আমরা ডিজিটিপির মতো কাজটা করার চেষ্টা করছি। এমএসবি থেকে প্রত্যেকটা বিটে যাইতেছি, এবং কোন একটা বিট যদি 1 হয়, তাহলে ওই বিটটাকে 0 করতেছি, এবং তার পিছনে সবগুলো, তার ডান দিকে সবগুলোর জন্য অল পসিবল কম্বিনেশনের জন্য কতগুলো কম্বিনেশন হবে। অর্থাৎ আমরা এখানে যেমন দেখলাম যে এই বিটটা 1 ছিল, এটাকে 0 বানাইছি, 0 বানানোর ফলে আমরা পিছনে এতগুলো কম্বিনেশন পেতেছি। সেই এতগুলো কম্বিনেশনের জন্য কতগুলো টোটাল অ্যান্সারে অ্যাড হবে। এটা আমাদের অ্যাড করা লাগতেছে, এবং এটা অ্যাড করার সময় আমরা এখানে কিন্তু ফার্স্ট অ্যাড করে দিতেছি, ফার্স্ট পাস করতেছি, অর্থাৎ পিছনে কতগুলো আমরা রেখে আসছি। এই যে আমরা এখানে পিছনে দুইটা বিট ছিল, সো এই দুইটা বিট কিন্তু আমরা পাস করে দিচ্ছি। সো ফাইনালি যখন আমরা ক্যালকুলেট করবো, এখানে পিছনে কত বিট পাস করছি এটা আমাদের লাগবে। তো এইভাবে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাইছি, এটা আমরা অ্যান্সার সাথে অ্যাড করে নিতেছি। এবং ফাইনালি হচ্ছে যে আমি সবগুলো বিটই 1 রাখবো। তো এটা তো আমাদের এখানে ক্যালকুলেট হতেছে না, তো এটার জন্য আলাদাভাবে একটা ফাংশন কল করা হইতেছে, যে আমাদের n টু দি পাওয়ার, সো পাঁচটার মধ্যে টোটাল নাম্বার অফ সেট বিট আছে, সো n টু দি পাওয়ার টোটাল নাম্বার অফ সেট বিট এটা আলাদাভাবে অ্যাড করে নিতেছে। আচ্ছা, তো এই ক্যালকুলেটে কি হইতেছে, ক্যালকুলেটটা যদি দেখি, ক্যালকুলেটে আমাদের তাহলে 1 আছে এতগুলা, আমাদের বিট আছে এতগুলা, সে এতগুলা বিটের মধ্যে আমরা 0 থেকে এত পর্যন্ত আমরা অ্যান্সার দেখছি যে আমাদের 3টা বিট আছে। এখানে 1 না দিয়ে বিট দিলে ভালো হতো, যে আমাদের 3টা বিট আছে, তো 3টা বিট থেকে আমরা 0টা বিট নিবো, 1টা বিট নিবো, 2টা বিট নিবো, 3টা বিট নিবো, তাই না? সো এটা আমরা কিভাবে করতে পারি, অ্যান্সার এর মাধ্যমে, যে এতগুলো বিট থেকে এতগুলো বিট নিবো, হতে পারে এতগুলো বিট থেকে এতগুলো বিট কতভাবে নিতে পারি। তো এর সাথে আমরা গুণ করতেছি কি, যে আমরা n টু দি পাওয়ার 5 প্লাস i। সো আমাদের অ্যাকচুয়ালি পুরো ম্যাথসের মধ্যে বিট সংখ্যা কয়টা, এই i, যে যতগুলো বিট এখন সেট বিট করলাম, এবং তার সাথে আমাদের পাস্ট যতগুলো সেট বিট ছিল, অর্থাৎ এখানে আমরা এই 3টা বিটের মধ্যে এখানে হয়তো 2টা বিট সেট, কিন্তু আমরা পিছনে কি আরো 2টা সেট বিট ছিল না, তো এই পাস্ট, এই কারণে আমাদের এখানে অ্যাড করে নেওয়া লাগতেছে। তো n টু দি পাওয়ার কে যখন বের করবো বাইনারি এক্সপোনেনশিয়াল শেষে n টু দি পাওয়ার কে, তখন কে এর ভ্যালু হিসেবে জাস্ট i কে সেট করলেই বা হবে না, i প্লাস পাস্ট দিতে হবে। তো n টু দি পাওয়ার কে এখন আসতেছে যে একটা মাস্কের জন্য, এবং এর সাথে হইতেছে যে এই মাস্কটা কতভাবে হইতে পারে, যে আমাদের পাস্ট প্লাস i মিলে এতগুলা বিট আছে, সো এতগুলো বিট আসলে কত ওয়েতে থাকতে পারে, সেই তার জন্য অ্যান্সার নেওয়া লাগছে। সেভাবে আমরা সামটা ক্যালকুলেট করে এখান থেকে ক্যালকুলেট ফাংশন থেকে রিটার্ন করতেছি, এটা অ্যান্সার অ্যাড হইতেছে। এবং এখানে তো টাইট রেখে রেখে যাইতেছি, আর টাইট ছাড়া যতগুলো আছে, টাইট যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ টাইট আমরা ছোট একটা ভ্যালু যখন নিতেছি, এটা তো আমাদের এখানেই হয়ে যেতেছে। আমরা তো অলরেডি এখানে সবগুলো পসিবল কম্বিনেশন দিয়ে নিতেছি। আর যদি নর্মাল ডিজিটিভির মতোই করেন, তাহলে এটা একটু কমপ্লেক্স হবে, রিকার্সিভ ফাংশন হবে, সেক্ষেত্রে এখানে ক্যালকুলেট ফাংশনটা আলাদাভাবে না করলেও হবে, তবে সেক্ষেত্রে আরো কমপ্লেক্স হয়ে যেতে পারে। সো এফ মোটামুটি এরকম। আর এখানে তো জাস্ট স্নিপেট থেকে এটা নিয়ে নেবেন, রেফারেন্স বুক থেকে, এই এমসিআর এনপিআর কিভাবে ক্যালকুলেট করে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে
আজকে আমরা এখানে ক্লোজ করে দিই।